মেঘ, তুমি যা করছো একদম ঠিক করছো না। একটা মেয়ের সাথে তুমি এই রকম ব্যবহার করতে পারো না। আরহান চৌধুরী। ইউ নো হোয়াট ড্যাড, আই ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার ফারহা। শুধু আমার ওকে পেতে হলে যদি আমাকে চরম নিম্ন শ্রেণীর প্রাণী হতে হয় তাহলে তা আমি হব, বাট অ্যাট এনি কষ্ট ফারহাকে আমার চাই, সেটা যেইভাবে হোক না কেন। মেঘ, মেঘ, তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই, তবে একটা কথাই বলবো, তোমার একটা ছোট বোন আছে। একবার ভেবে দেখো তুমি আজ যা যা করছো মেয়েটার সাথে, ঠিক সেই একই কাজ যদি অন্য কেউ তোমার বোনের সাথে করে তাহলে তুমি কি করবে? কথাটা বলে আরহান চৌধুরী মেঘের রুম ত্যাগ করল। মেঘ আরহান খানের চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সিগারেট জ্বালিয়ে শূন্যে ধোঁয়া ছাড়তে লাগল। সিগারেট শেষ করে ফোনটা বের করে কাউকে কল দিল মেঘ। হ্যালো, কাজটা কমপ্লিট? মেঘ, ইয়েস বসো, বাট লোকটা বেশ ঝামেলা করছে, আসলাম। শুট হিম। মেঘ, হোয়াট, কি বলছেন? বসো। আই সেইড শুট হিম, রেগে বলল মেঘ। ইয়েস বসো, আসলাম। ফোন কানে রাখা অবস্থায় আসলাম লোকটিকে শুট করে দেয়। গুলির আওয়াজ পেয়ে মেঘ ডিভানে শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে হাসতে লাগল। আম্মু, সোহেল ভাইকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চাচি তো সোহেল ভাইয়ের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। ফারহা, কি বলছিস? কি ফারহা, সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি পুলিশে খবর দিয়েছে তোর চাচা? মিসেস মোহনা, হ্যাঁ আম্মু, পুলিশ খুঁজছে সোহেল ভাইয়াকে। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সোহেলের খোঁজ পাইয়ে দেও। মিসেস মোহনা কিচেনে চলে গেল। এদিকে ফারহা বেশ গভীর চিন্তায় পড়ে গেল। কাল ওই ঘটনার পর থেকেই সোহেল ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর পিছনে কি তার হাত আছে? নাকি আমি বেশি ভাবছি? এরকম কিছুই হয়নি। গতকাল দুপুরে। কি রে ফারুক? ফারহা, আমি আসলাম তোর সাথে দেখা করতে, আর তুই রুমে দরজা দিয়ে বসে আছিস কেন রে? আমাকে কি তোর ভালো লাগে না নাকি আমি দেখতে খুব খারাপ? কথাটা বলে সোহেল ফারহার এক হাত শক্ত করে ধরে খুব বাজেভাবে ফারহার পিঠে হাত বুলাতে থাকে। ভাইয়া, এই সব আপনি কি করছেন? কি ছাড়ুন আমাকে, আপনি আমার চাচার ছেলে, আমি আপনার ছোট বোন, আপনি এটা করতে পারেন না। ভাইয়া, কেঁদে দিয়ে বলল ফারহা। চুপ, একদম চুপ, একদম। ভাই ভাই বলবি না, আমি তোর ভাই হতে আসিনি, তোর নাগর হতে এসেছি, তোর শরীরের সুবাস নিতে এসেছি। কথাটা বলে ফারহাকে জড়িয়ে ধরতে নিলে ফারহা ওর সর্বোচ্চ শরীরের শক্তি দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ছি 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 সোহেল ভাইয়া, আপনি এমন কিছু করবেন এটা আমি কখনোই ভাবতে পারিনি। আমি ছোট বোন হই আর আপনি আমার সাথে। কি করেছি আমি তোর সাথে? হ্যাঁ বল, কি করেছি? তেড়ে গেল ফারহার দিকে। সোহেল ভাইয়া, আপনি আর এক পা ও আমার দিকে এগোলে আমি চিৎকার করতে বাধ্য হব। ফারহা কথা শুনে দাঁড়িয়ে গেল। সোহেল, তোকে আমি দেখে নিব ফারহা, তোকে আমি ছাড়ব না কখনো, তোকে আমার করেই ছাড়ব, হোক না এক রাতের জন্য তবু। আগুন চোখে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল সোহেল। কি রে ফারহা, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? তোর কলেজের লেট হয়ে যাচ্ছে না? মিসেস মোহনা, হ্যাঁ আম্মু যাচ্ছি। কথা না বাড়িয়ে রুমে এসে রেডি হয়ে না খেয়েই বেরিয়ে গেলাম। এই যে মামা, ওরা যাবেন? হ্যাঁ আপা, জামু। ফারহা রিকশায় উঠতে যাবে তখনই কেউ একজন পিছন থেকে মুখ চেপে ধরে। আমি বসে আছি সোহেল ভাইয়ার লাশের সামনে, কেউ একজন সোহেল ভাইয়াকে এতটা হিংস্রভাবে খুন করতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। আমার চোখ কেমন ঝাপসা হয়ে যাচ্ছে, সব কেমন অন্ধকার লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বসো ম্যাম, আবার জ্ঞান হারিয়ে ফেলেছে। আসলাম। হোয়াট? মেঘ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে ফারহার কাছে গিয়ে ফারহাকে কোলে তুলে নিয়ে আলাদা একটা রুমে এনে শুইয়ে দেয়। জানপাখি, চোখ খোলো, দেখো দেখো আমি তোমার মেঘ, সামনে বসে, একবার চোখ খোলো প্লিজ জানপাখি, আই প্রমিস ইউ আর কখনো তোমাকে জ্বালাবো না প্লিজ, এখন তো চোখ মেলে তাকাও। কথাগুলো বলতে বলতে মেঘের চোখ ঝাপসা হয়ে আসে, পাগলের মতো আচরণ করতে থাকে, ফারহার হাত পা ম্যাসাজ করতে থাকে। মেঘ ততক্ষণে আসলাম ডক্টর নিয়ে হাজির হয়। ডক্টর প্লিজ সে সামথিং। মেঘ, দেখুন মিস্টার চৌধুরী, আপনার ওয়াইফ প্রচণ্ড রকমের ভয় পেয়েছে, এখন সেটা কি দেখে তা আমি জানি না। আমি জানি ডক্টর। রক্ত। মেঘ,
ও হাই সি, আমি ইনজেকশন পুশ করে দিয়েছি, ওনার স্বাভাবিক হতে কিছুটা টাইম লাগবে, তবে আপনাকে একটা কথা বলছি, আপনার ওয়াইফের রক্তে মারাত্মক ফোবিয়া আছে, সেটা আপনি খুব ভালো করেই জানেন, তাহলে কেন তাকে এই ফোবিয়ায় পড়তে হচ্ছে? দেখুন, আমি আপনাকে চার্জ করছি না, তবে এটা ওনার জীবনের ব্যাপার, তাই বলছি এনিওয়ে আই হ্যাভ টু গো নাও। আসলাম ডক্টরকে নিয়ে চলে যেতেই মেঘ ফারহার হাত ধরে চুমুতে ভরিয়ে দিতে লাগল। আই অ্যাম সরি জানপাখি, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য, বাট বিলিভ মি, ওই জানোয়ারটা তোমাকে এভাবে টাচ না করলে হয়তো তোমাকে এতটা কষ্ট পেতে হতো না। কথা বলতে বলতে মেঘ টের পায় ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে, না দেখে মেঘ বলে উঠল ড্যাড। মেঘ আর কিছু না বলে বেড থেকে উঠে আরহান চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরল। মেঘ ছাড়ো আমাকে, আমি তোমাকে সাপোর্ট করতে পারবো না, তুমি যা করেছ তা অন্যায়। আরহান চৌধুরী কথা শোনা মাত্র মেঘ আরহান চৌধুরীকে ছেড়ে দিয়ে আবার ফারহার হাত ধরে পাশে বসে পড়ে। মেঘ, এখনই ফারহা মামুনিকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আরমান চৌধুরীর কথা শুনে মেঘের চোখ থেকে যেন আগুন ঝরছে, হুট করেই ফারহাকে কোলে তুলে নিল মেঘ। কোথায় যাচ্ছ মেঘ? মেঘ ছাড়ো আমাকে, আমি তোমাকে সাপোর্ট করতে পারবো না, তুমি যা করেছ তা অন্যায়। আরহান চৌধুরী কথা শোনা মাত্র মেঘ আরহান চৌধুরীকে ছেড়ে দিয়ে আবার ফারহার হাত ধরে পাশে বসে পড়ে। মেঘ, এখনই ফারহা মামুনিকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আরমান চৌধুরীর কথা শুনে মেঘের চোখ থেকে যেন আগুন ঝরছে, হুট করেই ফারহাকে কোলে তুলে নিল মেঘ। কোথায় যাচ্ছ মেঘ? মেঘ আরমান চৌধুরীর কথা না শুনে ফারহাকে কোলে নিয়ে বেরিয়ে গেল। ফারহার বাবা ফারহা তো এখনো কলেজ থেকে ফিরল না, এদিকে পুলিশ এসেছিল তদন্ত করতে, ফারহাকে খুঁজছিল মিসেস মোহনা। কেন এখানে, কেন তদন্ত করতে এসেছিল? আর ফারহা কে বা কেন খুঁজছিল? আমার বাড়িতে পুলিশ এসেছিল, কার পারমিশনে? রেগে বলতে থাকল আরিফুল রহমান। এত রেগে যাচ্ছ কেন তুমি? এই না ভেবে ফারহা কেন এখনো আসছে না তার খোঁজ নেও। মিসেস মোহনার কথা শুনে ফারহার বাবা রাগটা কিছুটা দমন করে, ফোন হাতে নিতেই আননোন নাম্বার থেকে একটা কল আসে, রিসিভ করে কানে ধরতেই হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লেন মিসেস মোহনা ও আশিকের পিছু পিছু বার হয়ে গেলেন। বসো, ওনারা আসছেন, এখন আপনার এখানে না থাকাই ভালো, আপনি চলুন আমার সাথে। আসলাম আসলাম আমি আমার জানপাখিকে এক মুহূর্তের জন্য ও একা ছাড়ব না, আমি ওই পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকব, তুই বাইরে দাঁড়া। মেঘ, ওকে বসো। মেঘের কথা মতো আসলাম হসপিটালের করিডোরে, এক কোনো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ফারহার বাবা মা আসতেই মেঘকে মেসেজে সতর্ক করে দেয় আসলাম, এই যে বাবা 505 নাম্বার কেবিনটা কোনো দিকে বলতে পারবেন? জি আঙ্কেল, সামনেই 505 নম্বর কেবিন, একটু এগিয়ে গেলে দেখতে পাবেন। ধন্যবাদ বাবা। ফারহার বাবা মা কেবিনে ঢুকতেই মেঘ পর্দার আড়ালে লুকিয়ে পড়ল, ততক্ষণে ফারহা জ্ঞান ফিরে আসে। মা, তোর এই অবস্থা কেন, আর তোকে এখানে কে নিয়ে আসলো? আশিক রহমান। আমি শিওর ফারহার বাবা, এটা হয়তো ওই পাগলটার কাজ। মিসেস মোহনার কথাটা শুনে এক ধমক দিলেন ফারহার বাবা। আহা, কি হচ্ছে টাকি? ফারহা মা, তুমি এখানে কেন, এই সব বলছো? থামো, আমাকে কথা বলতে দেও। মা, তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি সুস্থ হও তারপর বলবে। আমি বাবাকে কি করে বলল যে আমার অতীত আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে? কি করে বলবো সেই হিংস্র ভালোবাসা যাকে ফেলে নতুন করে বাঁচতে চেয়েছিলাম, সে আবার আমার জীবনে তার আধিপত্য বিস্তার করে চলেছে? কথাগুলো ভাবতে ভাবতে চোখে কোনো পানি জমতে শুরু করেছে। ফারহার বাবা, ডাক্তারের সাথে কথা বলে দেখো ফারহাকে কখন বাড়িতে নিয়ে যেতে পারবো। হ্যাঁ তুমি বসো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। ফারহার বাবা কেবিন থেকে বেরোতে ফারহার নজর পড়ে পর্দার উপর, খুব ভালো করে তাকাতেই ফারহা বুঝতে পারল কেউ একজন ওই পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই কেবিনের সব আলো নিভে যায়, ঘুট ঘুটে অন্ধকারে ফারহা বেড থেকে উঠে বসে, তখনই আবার সব আলো জ্বলে উঠল। এই সব কি হচ্ছে? লোডশেডিং হচ্ছে, তাও এই এত বড় হসপিটালে? ফারহার মা। আলো আসতেই ফারহা আবার পর্দার দিকে ভালো করে তাকিয়ে দেখল, না এখানে তো কেউ নেই, তাহলে কি আমার মনের ভুল? মা, আমাকে এখানে কে নিয়ে আসলো? আর তোমাদের খবর বা দিল কে?
আমি তো জানি না রে মা, তোর বাবার ফোনে হঠাৎ একটা কল আসে, তারপরে কিরকম পাগলের মতো ছুটতে থাকে। আমার সন্দেহ হতেই আমি পিছু নিই, তারপর তোর বাবা এই হসপিটালে ঢুকল। ফারহার আর বুঝতে বাকি নেই কাজটা কে করেছে। সোহেল ভাইয়ের মৃত্যু বলে দিচ্ছে, সে ফিরে এসেছে তার হিংস্র ভালোবাসা নিয়ে। কি ভাবছিস মা? কিছু না মা, তুমি বাবাকে বলো আমাকে এখান থেকে নিয়ে যেতে, এখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। তোর বাবা ডাক্তারের সাথে কথা বলতে গেল মাত্র। মা, কিছু বলবি ফারহা? ফারহার মা। মা, আমার মনে হয় ও। বাকিটা বলার আগে কেবিনে ডক্টরকে সাথে নিয়ে ফারহার বাবা প্রবেশ করল। ডক্টরকে দেখে ফারহা জিজ্ঞাসা করল, ডক্টর আমি আজ বাড়ি যেতে পারবো তো? অফকোর্স ইয়াং লেডি, নাও ইউ আর অ্যাবসোলুটলি ফাইন। আমি ডিসট্রাস পেপার রেডি করে দিয়েছি, কিছুক্ষণ পর সব ফর্মালিটি কমপ্লিট হলে যেতে পারবে। 1 ঘন্টা যাবৎ পুলিশের সামনে বসে আছি, পুলিশ অফিসার কিছু জিজ্ঞাসা ও করছে না আর না আমি এখান থেকে উঠতে পারছি। হসপিটাল থেকে বাড়িতে এসে দেখি পুলিশ আর সাথে চাচা চাচি বসে আছে। আসার পর থেকে তাদের সামনে বসিয়ে রাখা হয়েছে আমাকে। অফিসার কিছু জিজ্ঞাসা করবে করে ও করছে না। আমার ইচ্ছে করছে এই পুলিশগুলোর চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি, বাট আনফরচুনেটলি তা আমি করতে পারছি না। ভীষণ বিরক্ত লাগছে। এবার অফিসার বলে উঠলাম, স্যার আপনি কি আমাকে কিছু জিজ্ঞাসা করবেন? না মানে আমি খুব ট্রাদ। ইয়েস মিসেস। থামিয়ে দিয়ে ফারহা বলল, এক্সকিউজ মি স্যার, নট এ মিসেস। সরি মিস ফারহা, আপনাকে হয়তো খুব বিরক্ত করছি, কিন্তু কি করার বলেন, এটা তো আমাদের কাজ। মানুষকে অযথা বিরক্ত করা আপনাদের কাজের ভিতর পড়ে? কপাল কুঁচকে জিজ্ঞাসা করল ফারহা। নো মিস, আমি এটা বলছি না। আমি। থামুন অফিসার, আপনি এখানে কেন এসেছেন? এসেছেন আমার ছেলের খুনিকে সেটা বার করতে, কিন্তু আপনি এখানে কি করছেন? সোহেলের বাবা। চাচা, আপনার কি মনে হয় আমি সোহেল ভাইয়াকে খুন করেছি? আর এখানে খুনের কথা আসছে কোথা থেকে? ফারহা, কারণ আমার একমাত্র ছেলে খুন হয়েছে কাল। তোদের বাড়ি থেকে বার হওয়ার পর থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সোহেলের মা। তাতে আমার দোষটা কোথায় চাচি? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি আমার ছেলের খুনির শাস্তি চাই, সে যে হোক। ফারহার দিকে তাকিয়ে বলল, আমি খুব ভালো করেই বুঝতে পারছি চাচি আমাকে মিন করেই কথাগুলো বলছে। না এভাবে আর না, কিছু একটা করতে হবে আমাকে। বসো, এদের কি করব? 3টা ছেলেকে দেখিয়ে বলল আসলাম। ওদের দেখে বাঁকা হেসে মেঘ বলতে লাগলো, এগুলোর ব্যবস্থা তো আমি নিজের হাতে করব। আসলাম, আমার স্পেশাল জিনিসগুলো কোথায়? মেঘ। আসলাম একটা ট্রে করে কিছু হাতিয়ার নিয়ে আসে, ধারলো হাতিয়ার। ছেলেগুলো মেঘে পা জড়িয়ে ধরে বসে আছে। 3 ঘন্টা যাবৎ বারবার ক্ষমা চাচ্ছে, কিন্তু মেঘের কোনো প্রকার হেলদোল খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের কথায় নিজের মতো করে প্রত্যেকটা হাতিয়ারে হাত বুলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর মেঘ আসলামকে বলে ওঠে, আসলাম, এখান থেকে একটা ছেলেকে ওই রুমে পাঠাবে, আমি যাচ্ছি। মেঘ পাশে হিম শীতল রুমে প্রবেশ করতেই আসলাম 3টে ছেলের ভিতর একটিকে ঘাড় ধরে ওই রুমে নিয়ে আসে। ছেলেটি রুমটা দেখে সাথেই বেহুশ হয়ে পড়ল। এটা দেখে মেঘ মুচকি হেসে আসলামকে ইশারায় যেতে বলল, আসলাম, এখান থেকে একটা ছেলেকে ওই রুমে পাঠাবে, আমি যাচ্ছি। মেঘ পাশে হিম শীতল রুমে প্রবেশ করতেই আসলাম 3টে ছেলের ভিতর একটিকে ঘাড় ধরে ওই রুমে নিয়ে আসে। ছেলেটি রুমটা দেখে সাথেই বেহুশ হয়ে পড়ল। এটা দেখে মেঘ মুচকি হেসে আসলামকে ইশারায় যেতে বলল, একজন সুস্থ মানুষ কখনো এই রুম দেখে স্বাভাবিক থাকতে পারবে না, যে রুমে অসংখ্য মানুষের কঙ্কাল, মৃত্যু মানুষের মাথা, হাত পা, নাড়িভুড়ি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। মেঝেতে এত রক্ত শুকিয়ে আছে, কেউ মনে করবে ফ্লোরে কেউ লাল রং করে রেখেছে। মেঘ এতক্ষণ ওর ধারালো ছুরিটা হাতে নিয়ে ফ্লোরে পড়ে থাকা হাড়গুলোর উপর আঘাত করছিল। তারপর ছেলেটির হাত ধরে টেনে নিয়ে রুমে এক কোণে নিয়ে গেল। আসলাম, লাশ 3টার উপর কেমিক্যাল ছড়িয়ে দিয়ে রুমটা লক করে দে। মেঘ, ওকে বসো। আসলাম খুব সতর্কতার সাথে হাতে গ্লোভস পরে নিয়ে কেমিক্যাল নিয়ে হাত পা মাথা বিচ্ছিন্ন দেহের উপর ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রুম লক করে চলে আসে।
মেঘ নিজের হাতে 3টে ছেলেকে খুন করে ফ্রেশ হয়ে নিয়ে ল্যাপটপ অন করে ফারহার বাড়িতে ঘটা সম্পূর্ণ ঘটনা একে একে দেখতে থাকে। আসলাম জোরে চিৎকার করে মেঘ আসলামকে ডাকতে থাকে। আসলাম মেঘের এমন গর্জন শুনে ভয়ে দৌড়ে আসে। ইয়েস বসো। আধা ঘন্টার ভিতর এই লোকটাকে আমার সামনে দেখতে চাই। ল্যাপটপে পুলিশ অফিসারের ছবি দেখিয়ে কাজ হয়ে যাবে, বসো। আসলাম চলে যেতেই মেঘ ফারহার ছবি নিয়ে হাজার ও চুমু দিতে থাকে। আর মাত্র কিছুদিন জান পাখি, তারপর খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে নিব। কেউ তখন তোমার আর আমার মাঝে কাটা হয়ে দাঁড়াবে না, যে দাঁড়াবে তাদেরকে আমি নিজ হাতে শেষ করে দিব। কথা বলে মেঘ ওয়াইনের বোতলের ছিপ খুলে ওয়াইন খেতে লাগল। চাচি, সোহেল ভাইয়ার লাশ পেয়েছেন? ফারহা। সোহেল ভাইয়ের লাশের কথা শুনে ডুকরে কেঁদে উঠল চাচি, আর চাচা বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তখনই পুলিশ অফিসার বলে উঠল, মিস ফারহা, সোহেলের লাশ এখনও আমার টিম খুঁজে পায়নি, খোঁজ চলছে। তাহলে আপনি এতটা শিওর কি করে হলেন যে সোহেল ভাই খুন হয়েছে? ফারহা। আমার কথা শেষ হতে না হতে চাচা তেরে আমার দিকে আসতে চাইলে চাচি আটকে দেয়। কি করছো কি? সোহেলের বাবা, উত্তেজিত হইও না, পুলিশ দেখছে তো। চাচি ক্লিয়ার করে বলুন কি হয়েছে, নয়তো আমাকে রুমে যেতে দিন। আমি আগেও বলেছি আমি খুব টায়ার্ড। ফারহার কথা শেষ হতেই পুলিশ অফিসার বলে উঠল, তো মিস আপনার কি হয়েছিল, আর কে বা আপনাকে হসপিটালে নিয়ে গেল? অফিসারের কথা শুনে নিজেকে নরমাল রাখতে ব্যস্ত হয়ে পড়লাম। কি বলল ভেবে পাচ্ছিলাম না। তখনই একটা বুদ্ধি মাথায় আসল। দেখুন অফিসার, আমি কি করে হসপিটালে পৌঁছালাম তা আমি নিজেও জানি না। কে বা কারা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। এখন আমি কি রুমে যেতে পারি? ফারহা। এবার অফিসার একটু নড়ে চড়ে বসল। ওকে, আপনি যেতে পারেন, তবে আমি আপনাকে পরে আবার ডাকতে পারি। নো প্রবলেম অফিসার। ফারহা আর কিছু না বলে রুমে চলে যায়। নো, আমার অতীতকে আমি আমার বর্তমানকে নষ্ট করতে দিব না। আমি যে পথ একবার ছেড়ে দিয়েছি, দ্বিতীয়বার আমি আর সে পথে ফিরে যেতে চাই না। বাবাকে ছুঁয়ে কথা দিয়েছি, আমি চাইলে এই পথে ফিরে যেতে পারবো না। বাবার বিশ্বাস নষ্ট করতে পারবো না আমি। ওকে থামাতে হবে, নয়তো আমার বেঁচে থাকতে পারবো না। ফারহা ফোনটা বার করে কাউকে কল দিল। কলটা রিসিভ হতেই ফারহা বলে উঠল, আই নিড ইউ হেল্প আগুন। ফারহা। নেক্সট উইকে আমি ইউকে থেকে আসছি। ইউ ডোন্ট ওয়ারি বেবি। থ্যাংক ইউ আগুন। হেই বেবি, থ্যাঙ্কস দিচ্ছ কেন? তুমি আমার উডবি ওয়াইফ। তোমার প্রবলেম মানে আমার প্রবলেম। আমি খুব তাড়াতাড়ি আসছি বিডিতে, আর একটু অপেক্ষা করো। মিস ইউর আগুন। মিস ইউ টু বি। কলটা ডিসকানেক্ট করে বেডের উপর শুয়ে পাগলের মতো হাসতে লাগল ফারহা। মা। ফারহা, কি হয়েছে? দরজা আটকে রেখেছিস কেন? ফারহার মা। মিসেস মোহনার গলা পেয়ে ফারহা বেড থেকে উঠে বসে, মা এখন? ওহ গড, পেপারসগুলো এখনই গুছিয়ে ফেলতে হবে, নয়তো মা সবটা জেনে যাবে। দরজা খোলার আগে পেপারসগুলো গুছিয়ে কাবার্ডে রেখে দরজা খুলে দেয় ফারহা। কি হয়েছে মা, এভাবে দরজায় কেন নক করছো? কোনো প্রবলেম? তোর বাবা তোকে ডাকছে। কথাটা বলে মিসেস মোহনা রুম থেকে বেরিয়ে যেতেই এক মুহূর্তের জন্য ফারহা হয়তো ভেবেছিল বাবা হয়তো সবটা জেনে গেল, কিন্তু কি ভেবে ফারহা হুট করেই দৌড়ে মিস্টার আশিকের রুমে চলে গেল। স্যার, বিশ্বাস করুন আমি ম্যাডামকে অপমান করিনি। আমি তো শুধু সোহেলের মৃত্যুর ইনকোয়ারি করতে গিয়েছিলাম। প্লিজ স্যার, আমাকে মাফ করুন, ছেড়ে দিন আমাকে। আমি আর কখনো ম্যাডামকে বিরক্ত করব না। কাঁদতে কাঁদতে বলল, ঠিক আছে, আজ আমি তোকে ছেড়ে দিচ্ছি, বাট নেক্সট টাইম। আঙ্গুল দিয়ে শাসিয়ে রুম থেকে বের হয়ে গেল। মেঘেদিকে পুলিশ অফিসার নতুন জীবন পেয়ে যেন খুশিতে আত্মহারা হয়ে পড়ল। তা দেখে আসলাম বলতে লাগল, এত খুশি হওয়ার কিছু নেই মিস্টার এজাজুল সাহেব। পুলিশ অফিসার, বিডির প্রথম ইয়াং রিচ বিজনেসম্যান মেঘ চৌধুরীর মন যখন তখন ঘুরে যেতে পারে, আর আপনি তো তার কলিজায় আঘাত করেছেন। এত সহজে বসের হাত থেকে ছাড় পাবেন বলে মনে হয় না। কথাটা বলে এক পৌশাচিক হাসি দিল আসলাম।
অফিসার এতক্ষণ আসলামের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে লাগলো, কিন্তু লাস্ট কথাটা শুনে অফিসারের কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। আসলাম অফিসারের অবস্থা দেখে বেশ মজা নিতে নিতে বলে, দ্বিতীয়বার যদি আপনি মেঘ চৌধুরী বা ফারহা ম্যাডামের সামনে আসেন তো তাহলে বাকিটা বলতে না দিয়ে অফিসার বলে উঠল, না না, কখনো না, আমি আমার বউ বাচ্চার কসম দিয়ে বলছি আমি এই জীবনে আর স্যার আর ম্যাডামের সামনে আসব না। নাওগেস্ট লষ্ট না হলে আর এই জীবন নিয়ে ফিরে আসতে পারবেন না। অফিসার ধূমকেতুর মতো ছুটে বেরিয়ে গেল যান নিয়ে, কিন্তু এদিকে আসলাম গভীর ধ্যানে পড়ে গেল। হঠাৎ করে ফোনের আওয়াজে আসলামের ধ্যান ভাঙ্গে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আরহান চৌধুরীর কল। দেরি না করে কলটা রিসিভ করল আসলাম। আসসালামু আলাইকুম স্যার। আসলাম: ওয়ালাইকুম আসসালাম। আসলাম, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। জিকে ক্লাবে সন্ধে ঠিক 8টায় আমার সাথে দেখা করবে, ওকে? আরহান চৌধুরী: ইয়েস স্যার। আসলামের কথা শেষ হতেই আরহান চৌধুরী কলটা ডিসকানেক্ট করে চায়ের কাপে চুমুক দেয়। ড্যাড, আমরা যা করছি ঠিক করছি তো? মিহু: মেঘের হাত থেকে ফারহাকে বাঁচানোর এর থেকে ভালো উপায় আমার জানা নেই মিহু। আরহান চৌধুরী: মানলাম ড্যাড, বাট ভাইকে এবার চিকিৎসা করাতে হবে, নয়তো দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। মিহু: মিহু, তুমি খুব ভালো করেই ফারহাকে চিনো, ও যদি একবার নিজের আসল রূপে ফিরে আসে তাহলে আমাদের ধ্বংস নিশ্চিত। আরহান চৌধুরী: ইউ আর রাইট ড্যাড, তুমি যা ভালো মনে করো তাই করো, যদি আমার হেল্পের প্রয়োজন হয় তাহলে বলো প্লিজ। মিহু: ওকে মিহু, এখন তুমি তোমার মমকে নিয়ে নানু বাড়ি থেকে ঘুরে আসো। তোমার মম কাল থেকে তোমার নানু বাড়ি যাবে বলে জেদ করে আছে, আজ তুমি তোমার মমকে সাথে করে নিয়ে যাও। ওকে ড্যাড। মিহু চলে যেতেই আরহান চৌধুরী ফাইল মুখের সামনে ধরে আছে দেখে মনে হচ্ছে খুব গভীর মনোযোগ দিয়ে ফাইল দেখছে, কিন্তু সেই গভীর মনোযোগ ভিতর আরহান চৌধুরীর কপালে চিন্তার ভাঁজ। এই চিন্তা মেঘের জন্য নয়, চিন্তা ফারহার জন্য। যে মেয়ে নিজের স্বার্থের জন্য ভয়ঙ্কর রূপ নিতে দ্বিধাবোধ করে না, সে মেয়ের কাছে ভালোবাসার মূল্য থাকে কি করে? বাবা, আমাকে ডেকেছ? ফারহা: হুমম, এখানে বসো। চেয়ার দেখিয়ে বলল ফারহার বাবা। মা, ফারহা কিছুক্ষণ আগে আগুন ফোন করেছিল আমাকে। ফারহার বাবা: ফারহা না জানার ভান করে জানতে চাইল কি বলল আগুন? ফারহা: খুব তাড়াতাড়ি দেশে ফিরছে, আর আমি ডিসাইড করেছি আগুন দেশে ফিরলে তোমার বিয়েটা আমি ফিক্সড করে ফেলব। বাবা, এত জলদি কেন? আর ও কিছুদিন পর না হয়? আমি তোমার ডিসিশন শুনতে চাইনি, আমি আমার ডিসিশন জানাতে তোমাকে এখানে ডেকেছি। একবার নিজের হাতে তুমি তোমার জীবনটা নষ্ট করেছ, আর না, এবার আমি যা বলবো তোমাকে এবার তাই করতে হবে। গট ইট? ফারহা মিস্টার আশিকের কথার কোনো ওড় না দিয়ে হুট করেই রুম থেকে বেরিয়ে ছাদে চলে এসে আকাশের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কেন মেঘ, কেন করলে এটা আমার সাথে? তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়ে তো চলে গিয়েছিলে, তাহলে কেন আবার আমার জীবনে ফিরে আসতে চাইছো মেঘ, কেন? চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগল ফারহা। মেয়েটার সাথে এতটা কঠোর না হলেও পারতে ফারহার বাবা, ফারহার মা। না, ফারহার মা, আজ যদি কঠোরভাবে কথাগুলো বলতে না পারতাম তাহলে হয়তো কখনোই কথাগুলো বলতে পারতাম না। চোখের সামনে নিজের মেয়ের জীবন নষ্ট হতে দেখতে কোনো মা বাবা দেখতে চাইবে না ফারহার মা। তুমি যা বলেছ ঠিক বলেছ ফারহার বাবা, কিন্তু ফারহার মনের অবস্থাটা ও তোমাকে বুঝতে হবে। আমাকে আর এক কাপ চা দেও। ফারহার মা কথাটা বলে ওয়াশরুমের দিকে চলে গেল মিস্টার আশিক। মিসেস মোহনা কিছুক্ষণ আশিকে চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে ফেলে রাখা চায়ের কাপটা নিয়ে কিচেনে চলে গেল। আগুন আগুন আগুন, কে এই আগুন যে আমার কলিজায় হাত দেয়? আমি ওর বুক ছিঁড়ে দেখব কত বড় ওর কলিজা, যে কলিজা নিয়ে আমার জানপাখিকে বিয়ে করতে চায়। ওর কলিজা চাই আমার। জোরে চিৎকার কথাগুলো বলার সময় মেঘের চোখ মুখ লাল হয়ে আছে, রাগে কপালের রগটা ফুলে উঠল। ক্লাবের প্রত্যেকটা জিনিসপত্র ভাঙচুর করতে লাগল মেঘ। আসলাম আগুনকে আমার সামনে দেখতে চাই। মেঘ: জি বসো। আল্লাহ গো বসের মাথা ঠান্ডা করে দেও, নয়তো ওনার এই হিংস্র ভালোবাসার জন্য সব ধ্বংস করে দিবে। ও আজ তো বসের সাথে মিট করার কথা, এখন 6টা বেজে 19, আমাকে এখনই বের হতে হবে।
আসলামের ধ্যান ভাঙ্গিয়ে মেঘ বলে উঠল, আসলাম ফারহাকে তুলে নিয়ে আয় এখনই। প্রচণ্ড রেগে বলতে থাকে মেঘ। মেঘের কথা শুনে আসলাম ঘাবড়ে গিয়ে বলল, বসো, আজ যদি ম্যামকে তুলে আনি তাহলে স্যার আরহান চৌধুরী উনি সবটা জেনে যাবে কোজ আমার এবং আপনার পিছনে স্যারের অনেক লোক আছে যারা আমাদের অলওয়েজ ফলো করে। আসলামের কথা শুনে মেঘ স্তব্ধ হয়ে গেল, কোনো কথা যেন মুখ থেকে বের হতে চাইছে না। মেঘ বিশ্বাস করতে পারছে না ওর বাবা ওকে এতটা অবিশ্বাস করতে পারে। মেঘ কিছুক্ষণ চুপ থেকে আবার বলে উঠল, আসলাম তোকে যা বললাম তুই তাই কর, বাকিটা আমি সামলে নিচ্ছি। মেঘ, ওকে বসো, কাজ হয়ে যাবে। আসলাম মেঘকে ক্লাবে রেখে জিকে ক্লাবে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হতেই মেঘের অন্য একজন গার্ড আসলামের পিছু নেয়। মেঘের নির্দেশে আসলাম কিছু দূর যেতেই সাইড মিররে চোখ পড়তে দেখে অন্য একটা গাড়ি অনেকক্ষণ ধরে ওকে ফলো করছে। আসলামের বুঝতে আর বাকি রইল না যে এরা মেঘের লোক আর মেঘ ওকে সন্দেহ করছে। আসলাম গাড়ি ইউটার্ন নিয়ে অন্য চিপা রাস্তা ধরে। এদিকে মেঘের অন্য গার্ড আসলামের গাড়ি খুঁজে না পেয়ে আবার ক্লাবে ফিরে আসে। ওয়াট! প্রচণ্ড রেগে চেঁচিয়ে ওঠে মেঘ। সরি বসো, ইটস মাই মিস্টেক, প্লিজ ফরগিভ মি, মাথা নিচু করে বলল গার্ড। গার্ডের কথা শুনে মেঘ খুব জোরে হেসে উঠল। তা দেখে অন্যান্য গার্ডরাও ভয় কাঁপছে, তারা মেঘকে খুব ভালো করেই চিনে। রেগে গেলে মেঘ কি করতে পারে। হঠাৎ করেই মেঘ হাসি বন্ধ করে গান গার্ডের দিকর তাক করে শুট করে দিল। আচমকা এমন ঘটনার জন্য গার্ডরা থমকে গেল। মেঘ আগুন চোখে গার্ডদের দিকে তাকাতেই গার্ডরা ডেড বডিটাকে সরিয়ে নেয়। এদিকে মেঘ ওয়াইন খেতে খেতে ভাবতে লাগল আসলামের গতিবিধি। ফারহা, মিসেস মোহনা, তুমি এখন কিছু বলবে? ফারহা, বলবো বলে তোর কাছে এসেছি আমি, তা আমার জন্য তোর কি সময় হবে? মিসেস মোহনা, দেখো মা, যা বলার আছে তা ক্লিয়ার করে বলো, আমি তোমার ঘুরিয়ে বলা কথা বুঝি না। খানিকটা বিরক্তি নিয়ে জানতে চাইল ফারহা। ফারহা, তুই আমাদের একমায় মেয়ে, খুব আদর ভালোবাসা দিয়ে তোকে বড় করেছি। তোর যদি কোনো কষ্ট হয়, তুই কোনো কারণে অসুখী থাকিস, তাহলে কি আমরা ভালো থাকব? এই সব কথা এখন উঠছে কেন মা? ফারহা, আমি যা প্রশ্ন করলাম তার ওর দে। ওকে মা, বলছি হ্যাঁ, তোমরা ভালো থাকবে না আমি ভালো না থাকলে। তবে মা, এটাও ঠিক আমি এখন বিয়ে করতে পারবো না। তুমি বাবাকে প্লিজ বুঝিয়ে বলো। ফারহা, ব্যাস, অনেক বলেছ তুমি, এবার থামো। ফারহা এবার খানিকটা ভড়কে গেল, কারণ মিসেস মোহনা নর্মালি কথা বলার সময় সব সময় তুই বলে, কিন্তু রেগে গেলে তুই বলে না তুমি বলে। তাতেই বোঝা যায় পরিবেশ শান্ত আছে নাকি অশান্ত। মা, তুমি ঠিক কি বলার জন্য এসেছ এটা ক্লিয়ার করে বলো। তোর বাবা যা চায় আমিও তাই চাই। ও বুঝলাম, তার মানে তুমি ও চাও আমি আগুনকে বিয়ে করি, তাই তো? আমাদের চাওয়াটা কি ভুল ফারহা, নাকি অনর্থক কোনোটা? মিসেস মোহনা, ফেরা আমাকে পাগল না করে ছাড়বে না এখন। হ্যাঁ বলে দি, আগুন দেশে ফিরলে না হয় অন্য কোনো ব্যবস্থা করা যাবে। ওকে ঠিক আছে, তোমরা ভালো মনে করবে আমি তাই করব। এবার হ্যাপি? ফারহার কথা শুনে মিসেস মোহনা হাফ ছেড়ে বাঁচল, কারণ মেঘকে খুব ভালো করেই চেনে মিসেস মোহনা। আর যাই হোক, কোনো বাবা মা চাইবে না তাদের মেয়েকে কোনো সাইকো পাগলের হাতে তুলে দিতে। মা, আমি একটু তিন্নিদের বাড়ি থেকে আসছি, দেরি হলে তুমি আবার টেনশন করো না। কথা শেষ করেই ফারহা পার্স নিয়ে বেরিয়ে পড়ে তিন্নিদের বাসার উদ্দেশ্য নয় কিছু ইনফরমেশন কালেক্ট করার জন্য। আর তিন্নি হল ফারহার ছোটবেলার বন্ধু। ফারহা বিপদে আপদে সব সময় এই তিন্নি উপস্থিত থেকে ফারহাকে সামলাতো, কিন্তু ফারহার জীবনে একটা ছোট ভুলের জন্য তিন্নি আজ অন্ধ হয়ে গেছে। তিন্নি কখনো ওর অন্ধ হওয়ার কারণ হিসেবে ফারহাকে দায়ী করেনি, তবে ফারহা নিজেকে সবকিছুর জন্য দায়ী ভাবে, যার জন্য ফারহা তিন্নিকে সুস্থ করার জন্য একের পর এক ডক্টরের সাথে কথা বলে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই তিন্নির চোখ ভালো করার উপায় বলতে পারছে না ডক্টরদের এক কথা, চোখের ভিতরের নার্ভগুলো এত মারাত্মকভাবে জখম হয়েছে যে ওগুলো ঠিক না হওয়া পর্যন্ত তিন্নির চোখের অপারেশন হওয়া সম্ভব নয়। হ্যালো আগুন, আমি ঠিক জায়গায় এসেছি, বাট তোমার লোকদের তো দেখতে পাচ্ছি না। ফারহা, বেবি, আমার লোকেরা অলরেডি তোমার কাছে পৌঁছে গেছে, তুমি ওদের সাথে গেলে সব ইনফরমেশন পেয়ে যাবে। আগুন, থ্যাঙ্কস আগুন। ফারহা, ওয়েলকাম ডিয়ার, কোনো প্রবলেম হলে আমাকে কল করো। আগুন,
ফারহা আগুনের কল ডিসকানেক্ট করে সামনে তাকাতে দেখে কালো স্যুট বুট পরা 5 জন লোক, কিন্তু ভাবার বিষয় হলো এই রাতের বেলাও এই লোকগুলো কালো সানগ্লাস পরে আছে। আচ্ছা, এরা কি অন্ধ? একমাত্র অন্ধ লোকেরাই রাতদিন 24 ঘন্টা চোখে কালো চশমা পরে থাকে, আর আগুন শেষে কিনা অন্ধ লোকদের সাথে দেখা করতে পাঠালো যারা কিনা নিজেরাই চোখে দেখে না। ফারহার বেশ রাগ হতে থাকলো, লোকগুলোকে কিছু বলতে যাবে ঠিক তখনই লোকদের ভিতর একজন মুখে কি একটা এক্সপ্রে করল। ফারহা সাথে সাথে বেহুশ হয়ে নিচে পড়ে গেল। লোকগুলো ফারহাকে খুব সাবধানে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। দেখুন স্যার, আপনি আমার বসের বাবা, আপনাকে আমি রেসপেক্ট করি, বাট এটা আমার ধারা করা সম্ভব নয়। অলরেডি বস আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। আমি চাই না বসের সাথে বিশ্বাসঘাতকতা করতে, প্লিজ আমাকে ক্ষমা করুন, আমি আসি। আসলাম চেয়ার থেকে উঠে চলে যাবে, ঠিক তখনই আসলাম টের পেল কেউ একজন আসলামের হাতটা ধরে আছে। আসলাম ঘুরে তাকিয়ে দেখে মিহু। ম্যাম, আপনি আমার হাত ধরে আছেন কেন? ছাড়ুন প্লিজ স্যার, এখানে বসা। মিহু আসলামের কথার কোনো তোয়াক্কা না করে এক টান দিয়ে চেয়ারে আবার বসিয়ে দিয়ে ওয়েটারকে সফট ড্রিঙ্ক অর্ডার করে আসলামের দিকে তাকালো। তো মিস্টার আসলাম, কি যেন বলছিলেন ড্যাডকে? আপনি বসের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না, রাইট? মিহু: ইয়েস ম্যাম, আপনি যা শুনেছেন একদম ঠিক শুনতে পেয়েছেন। আমি বেঁচে থাকতে কখনো বসের সাথে গাদ্দারি করতে পারবো না, তার থেকে বরং আমি নিজে মরে যাব। আসলাম: আপনাকে মরতে হবে না মিস্টার আসলাম, আপনার বসও আপনাকে নিজের হাতে খুন করবে। মিহুর কথা শুনে আসলামর মাথা যেন 36 এঙ্গেলে ঘুরতে লাগল। কি বলছেন কি ম্যাম? এটা কখনো পসিবল না। আসলাম খানিকটা ঘাবড়ে গিয়ে বলল। তা দেখে মিহু তার সুযোগ নিল। পসিবল সেটা আপনি খুব ভালো করেই জানেন। কোচ ভাই মানসিকভাবে সুস্থ নয়, আর না ভাইকে কোনো প্রকার চিকিৎসা দেওয়া যাচ্ছে। ও আপনাকে বলে রাখি, আজ সন্ধ্যায় যখন আপনি গাড়ি নিয়ে বের হন তার কিছুক্ষণ পর ভাই তার লোকদের দিয়ে আপনার পিছু নেওয়ায় আপনি ব্যাপারটা বুঝতে পেরে ইউ টার্ন নিয়ে অন্য রোডে ঢুকে পড়েন। তারপর কি হয়েছে জানেন আপনি? আসলাম অবাক হয়ে যায়। মিহুর কথা শুনে কি বলবে ভেবে না পেয়ে মিহুর কথার প্রতি ওরে মাথা নাড়িয়ে না জানার সম্মতি জানালো। মিহু ব্যাগ থেকে ট্যাব বের করে একটা ভিডিও অন করে আসলামের হাতে দিল। ভিডিওটা দেখে আসলামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ট্যাবটা মিহুর হাতে দিয়ে মিস্টার আরহান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, স্যার আমি রাজি, আপনি যা বলবেন আমি তাই করব। এতে যদি বস সুস্থ হয়ে একজন সাধারণ মানুষের মতো জীবন লিড করতে পারে তো আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আরহান চৌধুরী তার মেয়ে মিহুর দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে আসলামকে বলল, আসলাম তোমাকে কি করতে হবে তা আজ থেকে মিহু তোমাকে বলে দিবে। মনে করো আমার জায়গায় মিহু পক্সি দিবে। অলরাইট? ইয়েস স্যার। আসলাম: তাহলে মিহু আসলামকে সবটা বুঝিয়ে দেও, ওকে কি করতে হবে। আমি যাচ্ছি, মেডিসিন নেওয়ার সময় হয়ে গেছে। ইয়েস ড্যাড, এদিকটা আমি সামলে নিচ্ছি, তুমি বাড়িতে যাও। মিহু। আরহান চৌধুরী চলে যেতেই মিহু আসলামকে বলে উঠল, তাহলে মিস্টার আসলাম শুরু করা যাক। বসরুম রেডি, আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই করে সাজানো হয়েছে। তবে কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল মেঘ। তবে কি? বস ম্যামের এখনো জ্ঞান ফিরেনি। কথাটা শুনে মেঘ বাঁকা হেসে বলল, আমি তো এটাই চাই আমার জানপাখির এখন জ্ঞান না ফিরে, জ্ঞান ফিরলে হয়তো তোরা কেউ এখনো বেঁচে থাকতি না। কথাটা বলেই মেঘ হাসতে হাসতে চলে গেল, কিন্তু গার্ড এখনো ওখানেই হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মেঘ কি বলে গেল তার মানে এখনো গার্ড বুঝতে পারল না। অনেকে মেঘ ফারহার অতীত জানার জন্য খুব আগ্রহী হয়ে আছেন। তাদের বলছি আগামী কাল থেকে মেঘ ফারহার অতীতে ফেরা হবে, তাই সকলে একটু ধৈর্য ধরবেন সেই সময় পর্যন্ত। ফারহাকে যে রুমে রাখা হয়েছিল মেঘ সেই রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ফারহা এখনও সেভাবেই অজ্ঞান হয়ে আছে। মেঘ ফারহা জ্ঞান ফিরানোর বিন্দু মাত্র চেষ্টা করল না, বরং ফারহাকে নিজের বাহুদয়ের মাঝে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ফারহার ঠোঁটে আলতো করে চুমু দিয়ে ভাবতে থাকে 5 বছর আগে ঘটে যাওয়া অতীত, যেটা এক মুহূর্তে সব ধ্বংস করে দিল অনেকগুলো জীবন। 5 বছর আগে। তিন্নি চল না ফুচকা খেয়ে আসি, দেখোই ফুচকাগুলো কিভাবে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ফারহা: লাইক সিরিয়াসলি ফারু, ফুচকাগুলো তোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে?
চোখ বড় করে তাকিয়ে ফারহাকে জিজ্ঞাসা করল তিন্নি, তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? ফারহা, না না, তা হতে যাবে কেন বল, তুই আর মিথ্যে কখন বলতে পারিস বল, চল ওই ফুচকাগুলোর একটা ব্যবস্থা করে আসি। কত বড় সাহস আমার বেস্টুকে এভাবে ওরা ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে। আমি জানি তো ম্যাডামের এখন ফুচকা খেতে ইচ্ছে করছে, তাই এত কাহিনী মনে মনে। উফ, এই না আমার বেস্টু গালে কিসি দিয়ে। ফারহা, ফারু তবে দেরি করবি না, জানিস তো একটু পর ক্লাস আছে, তা ওই খরচ স্যারের। তিন্নি, ওকে চল এখন। ফারহা তিন্নি ফুচকা খাওয়ার জন্য তারা হুড়া করে গাড়ি না দেখে রাস্তা পার করতে যায়। তখনই কেউ একজন খুব জোরে গাড়ির ব্রেক মারে, কিন্তু গাড়িটা ফারহার খুব কাছে এসে পড়ায়। গাড়ির ধাক্কায় ফারহা দূরে ছিটকে পড়ে। তিন্নি কিছুটা ব্যথা পায়, তবে ফারহার মতো না। ফারহা পা কেটে যায় আর হাতের অনেকটা অংশের চামড়া ছিলে যায়। তিন্নি ফারহার কাছে দৌড়ে এসে ফারহাকে ধরে হসপিটালে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পায়ে ব্যথার জন্য ফারহা দাঁড়াতে চেয়ে ও দাঁড়াতে পারল না। ঠিক তখনই তারের খাম্বার মতো ফারহাকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে হাঁটা শুরু করে। ফারহা প্রথমে চেঁচাতে চেয়েও চেঁচাল না। ওহ মাই গড, হু ইজ গাই দেখলে মনে হবে ফরিনার। এ দেশের না, দুধ সাদা গায়ের রং, চোখের মনি, গাঢ় নীল চোখের পাপড়ি। দেখলে যে কোনো মেয়ে হিংসে করবে, কারণ এত ঘন কালো বড় বড় চোখের পাপড়ি। চোখ দুটোর সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সিল্কি চুলগুলো বাতাসের সাথে দোল খেতে খেতে কপাল ছুঁয়ে যাচ্ছে। বারবার লোকটির চুল থেকে চোখ সরাতেই লোকটির ঠোঁটের দিকে ফারহার চোখ আটকে যায়। টকটকে লাল ঠোঁট, ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি, কিন্তু না, তা ফারহা করতে পারবে না। কি করা যায়? প্রথম দেখায় ফারহা ঠিক বড়সড় ক্রাশ খেয়ে বসে। তিন্নি ফারহার অবস্থা বুঝে মুখে পানির ছিটে দিতেই ফারহার ধ্যান ভাঙ্গে। ওয়ার্দে কি করছিস কি? তিন্নি, মুখে পানির ছিটে দিচ্ছিস কেন? রেগে বলতে থাকল ফারহা, কিন্তু ফারহার কথা শেষ হতেই পাশ থেকে লোকটি বলে উঠল, আমি বলছি মিস। ফারহা এবার বেশ অবাক হয় পাশে লোকটিকে দেখে। ইসস, এতক্ষণ তো ওই লোকটিকে তাকিয়ে দেখছিলাম, কি লজ্জা। তো মিস, আমাকে যদি আপনার দেখা শেষ হয় তো আপনাকে হসপিটালে নিয়ে যেতে পারি কি? ফারহা এবার লজ্জায় লাল হয়ে গেল, নিজে নিজেকে ধিক্কার দিচ্ছে। ছি ফারহা, ছি, তুই এতটা লুচু কবে থেকে হলি? এভাবে একটা অজানা লোককে ড্যাব ড্যাব করে এতক্ষণ তাকিয়ে ছিলি? লজ্জায় মাথা নিচু করে ফেলে ফারহা। তিন্নি বেশ অবাক হয় এটা ভেবে। ফারহা লজ্জা পাচ্ছে যে মেয়ে সবসময় অন্যকে লজ্জা দেয়, টিস করে, সে মেয়ে আজ একটা ছেলের জন্য লজ্জায় লাল হয়ে যাচ্ছে, আবার মাথা নিচু করছে। ভাবা যায় এগুলা? এক্সকিউজ মিস্টার, উই আর রিয়েলি সরি, আমাদের ভুল। এভাবে না দেখে রাস্তা পার হওয়ায় আপনার গাড়ির সামনে এসে পড়লাম। তিন্নি, এই তিন্নি তুই চুপ কর। আর যে নেংটি ধলা ইঁদুর, আপনি দেখে গাড়ি চালাতে পারেন না? আর একটু হলে আমরা দুজন অক্কা পেয়ে যেতাম। হোয়াট ডিড ইউ সে? ধলা ইঁদুর? ইয়াক, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হয় ইন্ডাস্ট্রিয়াল মেঘ চৌধুরীকে এই সব বলার? প্রচণ্ড রেগে কথাগুলো বলতে লাগল মেঘ। ওহ, তার মানে আপনি মেঘ চৌধুরী, বিজনেসম্যান মেঘ চৌধুরী? কথাটা বলে মনে হয় ফারহা নিজে বোকা বনে গেল, কারণ বিডিতে বিজনেস পজিশনে প্রথম রাঙ্কে আছে এমসি গ্রুপ এন্ড কোম্পানি, যার সিইও মেঘ চৌধুরী। ফারহা বিজনেস সম্পর্কে না জানলে ও মেঘ চৌধুরীকে সবাই চিনে, কারণ বিডিতে এই প্রথম যে মাত্র 23 বছর বয়সে এমন অ্যাচিভমেন্ট করে দেখিয়েছে। দেশে বিদেশে প্রত্যেকটা মেয়ের ক্রাশ মেঘ চৌধুরী, তবে আজ ফারহা ও ক্রাশ খেয়েছে মেঘের উপর। ওহ, আপনি সেই মেঘ চৌধুরী যার জন্য আমার ছোট বোনটা দিন রাত আপনার কথা বলে আমার মাথা খারাপ করে, কথা ঘুরাতে। মেঘ এতক্ষণ ফারহাকে পুরো স্কান করছিল। এক মুহূর্তের জন্য মেঘের চোখ ফারহার উপর থেকে সরে নি, বরং ফারহার ঠোঁটের নিচে কালো তিলটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ফারহা মেঘের সামনে তুড়ি বাজাতে, মেঘ যেন অন্য রাজ্য থেকে মাত্র নেমে আসলো এমন অবস্থা। মেঘ ফারহার কথা কানে না নিয়ে গাড়ির উপরে থেকে ফারহাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে সোজা হসপিটালে নিয়ে যায় মেঘ। মিস্টার চৌধুরী, সি অ্যাবসোলুটলি ওকে মেডিসিন দিয়ে দিচ্ছে টাইমলি, সবটা মেডিসিনগুলো খেলে খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠবেন, ডক্টর। থ্যাঙ্কস ডক্টর। মেঘ ডক্টরের সাথে কথা বলে ফারহাকে দেখার জন্য কেবিনে ঢুকতেই দেখে কেবিন ফাঁকা, কেউ নেই। মেঘ রেগে নার্সের কাছে জানতে চায়, কেবিনে যে মেয়েটি ছিল তিনি কোথায়, আর কেবিন ফাঁকা কেন? মেঘের রাগ দেখে নার্স ভয় ভয় বলে উঠল,
স্যার আমি অনেকবার ম্যামকে বলেছিলাম রেস্ট করতে কিন্তু উনি আমার কথা শুনলেন না, ওনার বন্ধুকে নিয়ে চলে গেলেন আর এইটা আপনাকে দিতে বলল। চিরকুট। মেঘ চিরকুট হাতে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে এসে সোজা নদীর পাড়ে চলে আসে, গাড়ি থেকে নেমে নদীর সামনে দাঁড়িয়ে চিরকুটটা বের করে পড়তে লাগল। সরি মিস্টার মেঘ চৌধুরী, এভাবে না বলে আসার জন্য। মেঘের কেন যেন খুব রাগ লাগছে, কি জন্য তা মেঘ বুঝতে পারছে না, বারবার শুধু ফারহার মুখটা ওর সামনে ভেসে উঠছে। ড্যাম ইট, এই মেয়েটার মুখ কেন বারবার আমার চোখের সামনে ভাসছে? মাত্র কিছুক্ষণের পরিচয়, মেয়েটাকে নিয়ে এত ভাবছি কেন? মেয়েটার সম্পর্কে কিছু জানি, তারপর ও কেন বারবার মেয়েটার কথা মনে পড়ছে? মেঘের মাথাটা হঠাৎ করেই ঝিমঝিম করতে লাগল। মেঘ পকেট থেকে একটা ঔষধের পাতা বের করে গাড়ি থেকে পানির বোতল নয় একটা ঔষধ খেয়ে নিল মেঘ, তারপর কিছুক্ষণ ওখানে বসে রইল মেঘ। ফারুক, কাজটা তুই একদমই ঠিক করিস নি, ছেলেটা এত করল তোর জন্য আর তুই কি না একটা চিরকুট রেখে আসলি বলে ও আসলি না? তিন্নি, দেখ তিন্নি, তুই এখন বক বক করে মাথা খাস না আমার, তুই ভালো করেই জানিস কেন আমি ওভাবে হসপিটাল থেকে চলে এলাম। ফারহা, জানি আহাদের জন্য, তাই তো? আহাদ ওই হসপিটালের ডক্টর, এটা জানি, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুই আহাদকে কেন এত ইম্পর্টেন্স দিচ্ছিস? তিন্নি, দোস্ত তুই জানিস ফারিহা ওকে কতটা ভালোবাসে, কিন্তু এই বদমাসটা আমার পিছনে লেগে আছে। আমি চাইলে 2 মিনিটে এই আহাদকে সোজা করে দিতে পারি, কিন্তু আমার ওই গাম্বার ছোট বোনটার জন্য পারছি না। মেয়েটা এই আহাদ বলতে পাগল। ফারহা, আঙ্কেল আন্টি বা কেন এটা এলাও করছে? তিন্নি, জানি না কেন করছে, তবে একটা কথা জেনে রাখি, সেই ছেলেটাকে না আমি বিয়ে করব না, ফারিহাকে করতে দিব। যেটা ভালো মনে করিস কর, মামা সামনে রাখবেন, আমি এখানে নামব। তিন্নি, তিন্নি, আমি আজ পার্সটা বাড়িতে রেখে এসেছি, তুই রিকশাওয়ালা মামাকে ভাড়াটা দিয়ে দে। ফারহা, ওকে, বাট এটার সুদ তুই দিবি সুস্থ হওয়ার পর। ওকে ডান, আসি মামা, চলেন। লোকটার কি অ্যাটিটিউড, কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, মেঘ চৌধুরী। বেশ হ্যান্ডসাম আছে বলতে হবে, আজ ব্ল্যাক হোয়াইট শার্ট পরে না পুরো হিরো হিরো লাগছিল। আর কি লম্বা বাবা, পুরো তারের খাম্বা। উহু, আমি ও তো কম লম্বা না, পুরো 5 ফিট 5 ইঞ্চি দেখতে। ও মাশা আল্লাহ। এমা, আমি কেন এই সব ভাবছি? ধুর, একটা সামান্য অ্যাক্সিডেন্টে মাথার তারগুলো ছিঁড়ে গেল নাকি? ফারহার ভাবনায় পানি ঢেলে দিয়ে রিকশাওয়ালা মামা বলতে লাগল, আফা আমনে ঠিক আছেন তো? রিকশাওয়ালা। ফারহা থতমত খেয়ে বলল, আমার আবার কি হবে? আপনি সামনে তাকিয়ে রিকশা চালান। ফারহা, আফা আমনের বলা ঠিকানায় তো সেই কখন আইসা পড়ছি, আমনেরে ডাকতাছি, কিন্তু আপনি সেই কখন থেকে ভেবেই যাচ্ছেন। রিকশাওয়ালা। রিকশাওয়ালা মামার কথা শুনে ফারহা বেশ লজ্জা পেল। আস্তে আস্তে রিকশা থেকে নেমে বাড়ির দিকে চলে গেল ফারহা। জি বসো, আপনার কথা মতো কলেজের সামনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে মেয়েটার ছবি প্রিন্ট করে নিয়েছি, আগামী 2 ঘন্টার মধ্যে সব ইনফরমেশন আপনাকে দিচ্ছি। ওকে, বাট একটা মেয়ের নয়, ওই 2টা মেয়ের পুরো ইনফরমেশন চাই আমার। মেঘ, ওকে বসো, হয়ে যাবে। ফারহা আর তিন্নির পুরো ইনফরমেশন এখন মেঘের হাতে। মেঘ ফারহার ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর ভাবছে, এই মেয়েটা এতটা ডেঞ্জারাস কেন? এত ছেলেকে পিটিয়েছে, দেখলে তো পুরো ইনোসেন্ট মনে হয়, কিন্তু তার ভিতর এমন একটা গুন্ডি টাইপ মেয়ে ভাবা যায়। মেঘের ভাবনার ছেদ ঘটে মিহুর আগমনে। হোয়াটসঅ্যাপ ভাই মিহু, তুই হঠাৎ এখানে? মেঘ, কেন, আমি কি তোর অফিসে আসতে পারি না? বাই দা ওয়ে, এই মেয়েটি কে? ফারহার ছবি দেখিয়ে বলল মিহু। মেয়েটির নাম ফারহা। মেঘ, মাই গড ভাই, তুই বাকিটা বলতে না দিয়ে মেঘ বলে উঠল, মিহু এত কিছু তোকে ভাবতে হবে না, তুই জাস্ট ড্যাডকে ম্যানেজ করে নিস। আমাকে তো তুই জানিস, ড্যাডের সাথে আমার কখনো কোনো কথার মিল হয় না, যার ফলস্বরূপ আর্গুমেন্ট শুরু হয়। আই নো ভাই, আমারও টেনশন হচ্ছে, কিন্তু মিহু, কোনো কিন্তু নয়, যা বলছি তাই কর, এখনই কিছু বলতে হবে না। ড্যাডকে যা বলার আমি বলবো, তবে কিছু যদি আজ করতে পারে তো তুই বিষয়টা ম্যানেজ করে নিবি। মেঘ, ওকে ডান, বাট তুই মেয়েটাকে কিছু বলেছিস? মিহু,
মেঘ মিহুকে কিছু বলতে যাবে ঠিক তখনই মেঘের ফোনটা বেজে উঠল। মেঘ ফোনটা রিসিভ করে কানে ধরতেই রাগে কপালের সব রগ ফুলে উঠে রেগে ফোনটা ছুঁড়ে মারল মেঘ। মিহু মেঘের রাগ সম্পর্কে অবগত, তাই কিছু না বলে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেল। মেঘ ফোনটা তুলে নিয়ে আবার সেই নাম্বারে কল দিল ও মেঘ রিসিভ করতেই মেঘ বলে উঠল, 30 মিনিটের মধ্যে ওকে আমার সামনে চাই। মিলন। মেঘ। ওকে বসো। ফারহা, তোকে বলেছি না বেড থেকে একদম নামবি না, রেস্ট করবি। মিসেস মোহনা। মাদার বাংলা, তুমি তো জানো আমি এভাবে বসে থাকতে পারি না, বোর হই। তুমি ফারিহাকে রুমে পাঠাও, ওর সাথে কিছু কথা আছে। ফারহা। ঠিক আছে, সাথে কফি পাঠিয়ে দিচ্ছি তোদের জন্য। ওকে মাদার বাংলা। মিসেস মোহনা চলে যেতেই ফারহা বালিশের সাথে হেলান দিয়ে ফারিহার কথা ভাবতে থাকে। ফারহা আর ফারিহা দুজন যমজ বোন, কেউ হুট করে দেখে চিনতে পারবে না কে ফারহা আর কে ফারিহা। তবে দু বোনের ভিতর ফারহা একটু বেশি ফর্সা আর ফারিহার গায়ের রং একটু চাপা, তবে ফারহার ঠোঁটের নিচে তিলটা থাকায় সবাই খুব সহজে চিনতে পারে ফারহাকে। তবে ফারিহা বড্ড সহজ সরল, যার সুযোগটা আহাদ নিচ্ছে। আপু, আমাকে ডেকেছিস? ফারিহা। হুম, আয় বসো। ফারিহা ফারহার পাশে বসে পড়ল। বোন, তোকে আজ একটা কথা বলবো, রাখবি? ফারহা। হুম, রাখবো। কি বলতে চাস সেটা বল। ফারিহা। বোন, তুই আহাদকে ভুলে যা। ফারহার মুখে কথাটা শোনা মাত্র ফারিহার চোখ ভরে আসলো, কাপা কাপা গলায় বলে উঠল, পু তুই এটা কি বলছিস? দেখ ফারিহা, আমি জানি তুই আমার কথাটা শুনে কষ্ট পেয়েছিস, কিন্তু আমি তোর সাময়িক কষ্টের কথা ভেবে চিরস্থায়ী কষ্ট পেতে দিতে পারি না। তুই ভালো করেই জানিস আহাদ কেমন ছেলে, ও তোর ফিলিংস নিয়ে খেলছে, সাথে আমার সাথে ফ্লার্টিং করার চেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছে। তুই কি এমন ছেলেকে বিয়ে করতে চাস যে ছেলে নিজের বউ রেখে বউয়ের বড় বোনের সাথে সম্পর্কে জড়াতে চায়? ফারিহা কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ল। বারবার ফারহার বলা কথাগুলো কানে বাজতে থাকল। ফারিহার চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। ফারহা ইচ্ছে করেই ফিরিহাকে কাঁদতে বারণ করল না। আপু, তুই যা ভালো মনে করিস কর, আমার কোনো বাধা নেই, তবে একটা কথা আহাদকে বলে দিসে বাড়িতে যেন আর পা না রাখে, তাহলে কিন্তু আমি নিজ হাতে ওকে খুন করব। কথাটা বলে ফারিহা এক মুহূর্ত না বসে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে ফারহার মারুমের দরজার আড়াল থেকে ফারহা আর ফারিহার সব কথা শুনে তিনি ও বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি কখনো ভাবেননি আহাদের মতো এমন ইন্টেলিজেন্ট ছেলে এতটা নোংরা টাইপ হবে। এটা জানলে হয়তো কখনো এ বাড়ির দরজায় ওকে আসতে দিত না। মিসেস মোহনা কফিটা ফারহাকে না দিয়ে সোজা ফারহার বাবার কাছে চলে গেলেন। আমি ঠিক করলাম তো তিন্নি? ফারহা। হ্যাঁ ফারু, তুই একদম ঠিক করেছিস, মন খারাপ করিস না। ফারিহা ঠিক বুঝবে। আচ্ছা শোন, তোর পায়ের অবস্থা কি এখন? তিন্নি। উফ, ছাড় তো, আমার পায়ে তেমন কিছু হয়নি, ঔষধ খাওয়ার ব্যথাটা আর নেই, কাল কলেজ যাচ্ছি। ওকে। ফারহা। আচ্ছা ঠিক আছে, আমি সকালে তোকে নিতে চলে আসবো, এখন রাখছি। ফারহা কান থেকে ফোন নামতে ফারহার ফোনে একটা ভিডিও আসলো। ফারহা ভিডিওটা চালু করতেই ফারহা সারা শরীর বরফ হয়ে গেল। ভয়ে ফারহার হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। আহাদ। হ্যাঁ, আহাদকে কেউ অর্ধ উলঙ্গ করে হাত পা শিকল দিয়ে বেঁধে রাখা। আহাদের সমস্ত শরীরে কেটে যাওয়া অংশে শুকনো গুঁড়ো মরিচ আর লবণ ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, আর আহাদ পাগলের মতো চিৎকার করছে। আহাদের অবস্থা দেখে কোনো স্বাভাবিক লোক সুস্থ অবস্থায় বসে থাকতে পারবে না। ফারহা ও তাই ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। ফারহা কিছুতেই বুঝতে পারছে না কে আহাদকে এভাবে আটকে রেখে মারাত্মক অত্যাচার করছে, আর কেনই বা ওকে এই ভিডিওটা পাঠানো হলো। ফারহার মনে হচ্ছে ওর পুরো মাথা হ্যাং হয়ে গেছে। ফোনটা তুলে নিয়ে এই নাম্বারের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে, আর ভাগ্যক্রমে লোকেশন ট্র্যাক হয়ে যায়। ফারহা কোনো রকম বেড থেকে উঠে সেই নাম্বারে ডায়াল করে। দুবার বেজে কলটা কেটে যায়। ফারহা আবার কল দিল। তৃতীয়বারে কলটা রিসিভ হল। হ্যালো হ্যালো, কে বলছেন? আহাদ কোথায়? কেন ওকে টর্চার করছেন? কি করেছে ও? ফারহা। কুল কুল বেবি, এত প্রশ্ন একসাথে করলে ওর কি করে দি বলো? কে আপনি? ফারহা। তোমার ভালোবাসা। হোয়াট আর ইউ হ্যাভ গন ম্যাড? হোয়াট আর ইউ সেইং? ফারহা রেগে বলল, হ্যাঁ জান পাখি, আমি পাগল হয়ে গেছি তোমার ভালোবাসায়। আমি পাগল হয়ে গেছি মাত্র একদিনে। ফারহা একদিনে কথাটা শুনে চমকে উঠল। একদিনে মানে?
আপনি কে বলুন তো, আর কেনই বা আহাদকে এভাবে টর্চার করছেন? আমার জানপাখির উপর যে নজর দিবে আমি তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারব, যেমন আহাদকে করছি। ওর সাহস কি করে হয় তোমার দিকে হাত বাড়ানোর? ওর ওই 2 হাত আমি কেটে ফেলব। ওয়েট, তার ভিডিওটা তোমাকে পাঠিয়ে দিব, চিন্তা করো না। আপনি কি সাইকো? আপনি এটাকে ভালোবাসা বলছেন? এটা ভালোবাসা না, আপনি যে একটা সাইকো তার পরিচয় দিচ্ছেন। ভালোই বলছি, আহাদকে ছেড়ে দিন, নয়তো আপনি বিপদে পড়বেন। ফারহা: ও রেইলি, তোমার মতো পুচকি মেয়ে আমাকে থ্রেট করছো? হাউ ফানি। হেসে দিয়ে: এই একদম আমাকে পুচকি বলবেন না। আপনি আহাদকে ছাড়বেন কিনা বলুন? রেগে বলল ফারহা। ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তার পরিবর্তে মার যে কিছু চাই। আপনার চাওয়া পূরণ করার জন্য পুলিশ যথেষ্ট। কথাটা বলেই ফারহা কল ডিসকানেক্ট করে দিয়ে ডেভিল হাসি দিয়ে বলতে লাগল: কেমন দিলাম মিস্টার সাইকো, এতক্ষণে হয়তো পুলিশ সাইকোটাকে অ্যারেস্ট করেছে। ফারহা লোকেশনটা ট্র্যাক করতে পেরে তিন্নিকে মেসেজ করে জানিয়ে দিয়েছে পুলিশকে নিয়ে ওই লোকেশনে যাওয়ার জন্য, আর তিন্নি ওর কথা মতোই কাজ করল। পুলিশ নিয়ে সোজা সেখানে চলে গেল, কিন্তু তিন্নি সেই সাইকোকে দেখে পুরো ফ্রিজড হয়ে গেল। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। তিন্নি ভাবতে পারেনি এরকম একজন হাই প্রোফাইল ব্যক্তি এমন কাজ করতে পারে। তিন্নি পুলিশ অফিসারকে আড়ালে ডেকে নিয়ে কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে চলে যেতে বলে পুলিশ টাকাটা নিয়ে চলে যেতেই তিন্নি লোকটির সামনে গিয়ে দাঁড়ায়। ফারহা গত 1 ঘন্টা ধরে তিন্নিকে লাগাতার কল করে যাচ্ছে, কিন্তু তিন্নি কল রিসিভ করা তো দূরে থাক, দেখেছে কিনা তাও বলতে পারে না। ফারহা টেনশনে হার্টফেল করার মতো অবস্থা। আহাদের যদি কিছু হয়ে যায় তাহলে ফারিহাকে কি বলবে, ও এটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কে এই লোক, কেন আমার পেছনে পড়ে আছে? ফারহা পুরো কনফিউজ, তার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তো মিস্টার চৌধুরী, ডিলটা করতে আপনি রাজি তো? তিন্নির কথা শুনে মেঘ বাঁকা হেসে তিন্নির সাথে হাত মেলায়। শিওর মিস তিন্নি, তবে একটা কথা ভুলেও আমাকে চিট করার কথা স্বপ্নে এনো না, তাহলে ওই আহাদকে দেখছ তো? আহাদের দিকে ইশারা করে তিন্নি ভয় এক ঢোক গিলে মেঘের দিকে তাকিয়ে জোরপূর্বক মুখে হাসি এনে বলল, আমি আপনাকে কখন চিট করব না মিস্টার চৌধুরী, কিন্তু তার বিনিময়ে আপনাকে কি করতে হবে এটা নিশ্চয় আপনি খুব ভালো করেই জানেন। তিন্নি এবার সাহস নিয়ে কথাগুলো বলতে লাগল। অফকোর্স মিস তিন্নি, এই মেঘ চৌধুরী কখনো কথার বরখেলাপ করে না। তাহলে কাল দেখা হচ্ছে? জি। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনাকে একটা প্রশ্ন করতে পারি যদি আপনার অনুমতি থাকে? তিন্নির কথা শুনে মেঘ কপাল কুঁচকে তিন্নির দিকে তাকিয়ে রইল। তিন্নি কিছু বলতে গিয়ে ও বলল না। ঠিক তখনই মিহু এসে মেঘের পাশে দাঁড়ালো। মিহুকে দেখে তিন্নির চোখ কপালে ওঠার উপক্রম। তিন্নি এভাবে তাকিয়ে কি দেখছো? আমি মানুষ, কোনো ভূত না যে এভাবে চোখ দিয়ে আমাকে গিলে খাবে। মিহু: না মানে আপু আপনি? হ্যাঁ আমি আমার ভাইয়ের সাথে থাকবো, স্বাভাবিক নয় কি? মিহু: তুই তিন্নিকে আগে থেকে জানতি? মেঘ: ইয়াহ, কোচ তিন্নি তো আমাদের কলেজে পড়ে, আমার এক ব্যাচ জুনিয়র। তা ভাইয়া কাজ কমপ্লিট? মিহু এই নিয়ে তোর সাথে পরে কথা হবে, তার আগে তিন্নিকে বাড়ি যেতে দে, আর এই জানোয়ারটাকে হসপিটালাইজ করে দে, নয়তো তোর ভাবি তিলকে তাল করবে। মেঘ: তিন্নি মেঘের কথা শুনে সব মাথার উপর থেকে যাচ্ছে তার থেকে। ও বড় কথা, একদিনের আলাপে কেউ কাউকে এতটাও ভালোবাসতে পারে না যে তার জন্য অন্য একজনকে এভাবে মারাত্মকভাবে ক্ষতি করতে ও দ্বিতীয়বার ভাবে না। নিশ্চয় মিস্টার মেঘ চৌধুরী ফারহাকে আগে থেকে চিনে, আর নয়তো এর পেছনে অন্য কোনো রহস্য আছে। তিন্নি ভাবতে ভাবতে হঠাৎ করে ফোনের দিকে তাকিয়ে দেখে ফারহার 120টা মিসকল। তিন্নি আর এক মুহূর্ত দেরি না করে ফারহা মেসেজ করে দেয় যে সব ঠিক আছে আর আহাদকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। মেসেজটা সেন্ড করে দিয়ে মেঘের দিকে তাকাতেই দেখে সামনে মিহু বসে আছে। মেঘকে কোথাও দেখতে পেল না তিন্নি। কি খুঁজছ তিন্নি ভাইকে? মিহু: না মানে মিস্টার চৌধুরী। বাকিটা বলতে না দিয়ে মিহু বলে উঠল, লিসেন তিন্নি, তুমি আম খাও, আম কোনো গাছের তা তোমাকে না জানলে ও চলবে। এখন এখানে বসে না থেকে বাড়ি চলে যাও। মিহু কট কট করে কথাগুলো বলে চেয়ার ছেড়ে উঠে চলে গেল। এদিকে আহাদকে অ্যাম্বুলেন্সে হসপিটালে পাঠিয়ে দিয়ে তিন্নি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল।
বেশ কিছুক্ষণ পর ফারহার বাবা মা ছুটে আসে ফারহার রুমে। ফারহা অবাক হয়ে যায় এভাবে ওদের ছুটে আসতে দেখে। বাবা মা, তোমরা এভাবে ছুটে আসলে কেন, কি হয়েছে? ফারহা কিছুটা আন্দাজ করতে পারছে, কিন্তু তারপর ও চুপ করে আছে খবরটা ওদের মুখ থেকে শোনার জন্য। ফারহা একটু আগে আহাদের বাবা ফোন করে জানালেন আহাদ হসপিটালে ভর্তি। কে যেন আহাদকে হসপিটাল থেকে তুলে নিয়ে যায়? মিসেস মোহনা। উফ, কি উল্টা পাল্টা বলছো বাবা? হসপিটাল থেকে তুলে নিয়ে গেছে আর এখন হসপিটালে ভর্তি মানেটা কি? ফারহা বেড থেকে উঠতে যাবে তখনই ফারিহা দৌড়ে এসে ফারহাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ফারহা বেশ বিরক্ত হয়ে ফারিহাকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। ফারহা, কি হচ্ছে টাকি? ফারিহা, এভাবে মরা কান্না কাঁদছিস কেন? আর কার জন্য কাঁদছিস? আহাদের জন্য? ও কি তোর স্বামী নাকি যে এভাবে মরা কান্না কাঁদছিস? ফারহার কথা শুনে ফারিহার কান্না মুহূর্ত উধাও হয়ে গেল। এখন লজ্জায় মাথা নিচু করে আছে ফারহা। ফারিহার অবস্থা বুঝতে পেরে মিসেস মোহনাকে বলল, মা তুমি বাবাকে আর ফারিহাকে নিয়ে আহাদকে দেখে আসো, আমি বাড়িতে থাকছি। মেয়ের কথা শুনে ফারহার বাবা মা রুমে চলে যান রেডি হতে। আপু, আমি যাব? ফারিহা, তুই কি কালা কানে শুনতে পাস না? তোকে ও তো বললাম হসপিটালে যেতে, যা, এখানে সঙ্গের মতো না দাঁড়িয়ে থেকে রেডি হয়ে নিন। ফারিহা আর ওর বাবা মা বেরিয়ে যায় আহাদকে দেখার জন্য, কিন্তু এদিকে ফারহার মন ছটপট করতে থাকে লোকটিকে তাকে জানার জন্য। ফারহা তিন্নিকে ফোন করে লোকটির বিষয় জানার জন্য, কারণ ওই মেসেজে লোকটির সম্পর্কে কোনো কথাই বলেনি। তিন্নি একবার রিং হতেই তিন্নি কলটা রিসিভ করে। হ্যালো তিন্নি। আমি তোকে এক্ষুনি কল করতে যাচ্ছিলাম। আচ্ছা শোন, আফসানা ম্যাম কল করেছিল কাল কলেজের প্রোগ্রামে যাওয়ার জন্য। তিন্নি, হোয়াট, কাল প্রোগ্রাম? হ্যাঁ কাল, তবে তোকে আর আমাকে যেতে বলেছে। বিশেষ করে তোকে কোচ, কাল ফ্রেশারদের ওয়েলকাম আমাদের জানাতে হবে, আর কাল বিশেষ একজন চিফ গেস্ট আসবে কলেজে, তাকে তোকে ওয়েলকাম জানাতে হবে। হোয়াট, তোর কি মাথা খারাপ হয়ে গেল? তিন্নি, আমার এই পায়ের অবস্থা, এটা নিয়ে আমি কি করে যাব কলেজে? শোন, কিচ্ছু হবে না, আমি সকালে আসছি, তুই আর আমি সেম সেম শাড়ি পরব, বুঝলি? ওকে বাট তিন্নি, তোকে ওই লোক। বাকিটা বলতে না দিয়ে তিন্নি বলে উঠল, দেখ ফারু, এখন কোনো কথা নয়, যা কথা হওয়ার কাল হবে। তুই এখন রেস্ট কর, আমি সকালে আসবো, রাখছি। ফারহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা ডিসকানেক্ট করে দিল তিন্নি। যাক বাবা, এখনকার মতো ফারুকে ম্যানেজ করা গেল, কিন্তু কাল কি হবে ভাবতে থাকে তিন্নি। মা প্লিজ শাড়িটা পরিয়ে দেও না, আমি একা একা পারছি না। ফারহা, আপু তুই আর আমি একই কলেজে পড়ি, কিন্তু সবাই আমার থেকে তোকে বেশি পছন্দ করে কেন? তুই সব কাজ পারিস তাই? ফারিহা, দেখ ফারিহা, এমনিতে মাথা গরম হয়ে আছে, শাড়িটা ঠিকভাবে পরতে পারছি না বলে, আর তুই আছিস তোর নেকামো নিয়ে। রেগে বলল ফারহা। এতমধ্যে তিন্নি ফারহাদের বাড়িতে চলে আছে। তিন্নি ফারহাকে হেল্প করে শাড়ি পরতে। আজ তিন্নি ফারহা দুজনে কালো জামদানি শাড়ি পরে, ফারহা ওর লম্বা চুলগুলো খোপা করে বেলি ফুলের মালা খোপায় আটকে দিয়ে সাদা কালো স্টোনের বড় ঝুমকো পরে নেয় হাতে, রিনিঝিন কালো কাচের চুড়ি, চোখে গাঢ় কাজল, কপালে ছোট্ট একটা কালো টিপ, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, সাথে হালকা মেকআপ। সব মিলিয়ে ফারহা পরীর থেকে ও বেশি সুন্দর লাগছে। ফারিহা হুট করে আঙ্গুলে কাজল লাগিয়ে ফারহার কানের লতিতে লাগিয়ে দিল আংশিক। কেমন ঘটনায় ফারহা লজ্জা পেয়ে গেল। মাশাআল্লাহ আপু, তোকে না আজ হুর পরীর থেকে কোনো অংশে কম লাগছে না। আজ আমি যদি ছেলে হতাম তাহলে তোকে এখনই প্রপোজ করতাম, চোখ মেরে দিয়ে। ওহ, তোর বোনকেই বুঝি বেশি সুন্দর লাগছে, আমাকে একটু ও সুন্দর লাগছে না? মন খারাপ করে বলল তিন্নি। কি যে বলো না তিন্নি আপু, তোমাদের দুজনকেই খুব সুন্দর লাগছে, তবে আমার রীতিমতো ভয় করছে তোমাদের দেখে। চিন্তিত হওয়ার ভাব করে। মানে কেন ভয় করছে তোর? ফারহা, না মানে রাস্তা দিয়ে যাবি, আজ যে তোদের দেখবে সেই হার্ট ফেল করবে, এটা দেখে ইসস খারাপ হবে, বুঝতে পারছিস তোরা? কিককক, তিন্নি ফারহা একসাথে চিৎকার করে বলল। উফ আপু থামবি, তোরা কানের তালা ফাটিয়ে দিল। তোরা কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি কলেজে যাবি? দেখ তোদের কিন্তু লেট হয়ে যাচ্ছে।
ফারহা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সত্যি অনেক লেট হয়ে গেল আর দেরি না করে তিন্নি ফারহার হাত বেরিয়ে পড়ে রিকশা পেয়ে দুজনে উঠে বসে রিকশায়। কিন্তু ফারহা কিছু দূর যেতে ফিল করে কেউ যেন ওকে ফলো করছে। চারিদিক তাকিয়ে দেখতে লাগলো, সবকিছুই নর্মাল, কিন্তু আশেপাশের লোকগুলো যে ভাহা করে ওদের দেখতে মনে হয় সামনে পেলে এখনই গিলে খাবে। ব্যাস ব্যাস, সামনে রাখুন, এখানে নামবো আমরা। ফারহা ভাড়া মিটিয়ে দিয়ে কলেজে পা রাখতেই ফারহার কেমন যেন হার্টবিট বেড়ে যেতে থাকে কিছুটা সামনে আগাতে দেখে। ব্যাস ব্যাস, সামনে রাখুন, এখানে নামবো আমরা। ফারহা ভাড়া মিটিয়ে দিয়ে কলেজে পা রাখতেই ফারহার কেমন যেন হার্টবিট বেড়ে যেতে থাকে কিছুটা সামনে আগাতে দেখে। ওহ মাই গড, হি ইজ সো হ্যান্ডসাম। তিন্নি তিন্নি আমি ঠিক দেখছি তো আমার সামনে আগুন দাঁড়িয়ে? ফারহা ইয়াহহ বেব, তোর বেষ্টু তোর সামনে দাঁড়িয়ে আছে, চোখ মেরে দিয়ে বলল আগুন। ফারহা ওখানে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। আগুন ফারহার কাছে এসে জড়িয়ে ধরে। তিন্নি হা করে আগুনকে দেখছে, অদ্ভুত সুন্দর লাগছে আগুনকে। জাপানিজদের মতো চোখ, নাক, ঠোঁটটা পুরোই স্ট্রবেরির মতো স্পাইক করা, চুল, হাতে ব্র্যান্ডের ঘড়ি, পুরাই হিরো। ফারহাকে ছেড়ে দিয়ে চোখে সানগ্লাস পরে নেয় আগুন। ফারহা আগুনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলে, কেন আগুন? ফারহা তুই তোর সব প্রশ্নের ওর পেয়ে যাবি, কিন্তু তার আগে আমার সাথে তোকে এক জায়গায় যেতে হবে। আগুন ফারহা কিছু বলে ওঠার আগে তিন্নি বলে উঠল, সরি ভাইয়া, এখন তো ফারু আপনার সাথে যেতে পারবে না। ম্যাম আমাদের অনেক দায়িত্ব দিয়েছেন, তাই এখন আমাদের কলেজে থাকতে হবে। আগুন তিন্নির দিকে এক ঝলক তাকিয়ে ফারহাকে বলল, বেবি আমার একটা মিটিং আছে রয়্যাল হোটেলে, তোমার প্রোগ্রাম শেষ হলে চলে এসো, আমি গাড়ি পাঠিয়ে দিব। নো নো আগুন, গাড়ি পাঠানোর কোনো প্রয়োজন নেই, আমি চলে যাব। ফারহা ওকে ওকে দেন, আমি যাচ্ছি, বাই। আগুন চলে যেতেই হঠাৎ করে কেউ ফারহার মুখ চেপে ধরে ফাঁকা অন্ধকার ক্লাসরুমে নিয়ে যায়। রুম অন্ধকার থাকায় ফারহা ভালো করে কিছুই দেখতে পাচ্ছে, উল্টো প্রচণ্ড ভয়ে হাত পা কাঁপছে। কে করল এই সব? কে আমাকে জোর করে এই রুমে নিয়ে আসলো? না, আমাকে এখনই বের হতে হবে। ফারহা ক্লাসরুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই ফারহার হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে গলায় মুখ ডুবিয়ে দিয়ে চুমু দিতে থাকে। ফারহা ভয়ে চিৎকার করতে যাবে, তখনই গলা ছেড়ে ফারহার ঠোঁটের উপর আক্রমণ করে বসল। ফারহা একচুল পরিমাণ নড়তে পারছে না, আর নাকে ওর সাথে এই জঘন্য কাজটা করছে তার মুখটা দেখতে পারছে। 5 মিনিট পর ফারহা ঠোঁট ছেড়ে দেয়। ফারহা আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখে ক্লাসের দরজা খোলা, ক্লাসে কেউ নেই, শুধু ফারহা একা দাঁড়িয়ে। ফারহা রুম থেকে বের হতে যাবে, তখনই খেয়াল করে কোমরে পেটে প্রচুর জ্বলছে। ভালো করে তাকিয়ে দেখে পেটে কোমরের বেশ খানিকটা অংশে চামড়া ছিলে গেছে, পুরো খামচির দাগ। ফারহা কোনোভাবে শাড়ি দিয়ে পেট কোমর ঢেকে নিয়ে রুম থেকে বেরিয়ে তিন্নির কাছে এসে দাঁড়ায়। কি রে ফারু, আমার কাছে তো দাঁড়িয়ে ছিলি, হঠাৎ করে গায়েব হলি কি করে? কোথায় ছিলি এতক্ষণ? ম্যাম তোকে খুঁজতে এসেছিল। তিন্নি ফারহার মুখে দুশ্চিন্তার ছাপ দেখে তিন্নি আবার ও প্রশ্ন করে, ফারু তুই ঠিক আছিস তো? এতটা অন্যমনস্ক কেন? কি হয়েছে তোর? আর তোর শাড়িটা এলোমেলো কেন? তিন্নির কথা শুনে ফারহা ওর শাড়ির দিকে তাকিয়ে দেখে সত্যি ওর শাড়িটা এলোমেলো হয়ে আছে। ফারহা তিন্নির হাত ধরে স্টেজের পেছনে গিয়ে শাড়িটা ঠিক করে নেয়। তখনই আফসানা ম্যাম এসে ফারহাকে এক গাদা বকা দিয়ে হাতে গোলাপ ফুলের বুকে দিয়ে মেইন গেটের কাছে দাঁড়াতে বলে। ফারহা তিন্নি ফুলের বুকে নিয়ে গেটের দিকে এগিয়ে যেতে দেখে কলেজ প্রায় সব ছেলেগুলো ফারহার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন পুরো কলেজে ওই একমাত্র মেয়ে, আর কোনো মেয়ে নেই। তিন্নি বারবার ফারহাকে খোঁচা মেরে চারদিকে তাকাতে বলছে। ফারহা তিন্নির কথা গায়ে না মেখে সোজা গেটের কাছে দাঁড়ায়। ওহ গড, আর কতক্ষণ এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে? যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হয়ে আগুনের সাথে আমাকে দেখা করতে যেতে হবে। কিন্তু এখন তো আমার হার্টবিট ঠিক আছে, তাহলে তখন কেন এত জোরে হার্টবিট করতেছিল? আগুনের জন্য নাকি অন্য কারোর জন্য? কিন্তু আজ যে আমার সাথে এই জঘন্য নোংরামিটা করেছে, তাকে আমি ছাড়ব না। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ ফুল স্পিডে একটা ব্ল্যাক কার ফারহার সামনে এসে থামে। আচমকা এমন ঘটনায় ফারহা ভুয়ে 2 পা পেছনে গিয়ে চোখ বন্ধ করে ফেলে। ফারহা ফিল করে আবার ওর হার্ট হাজার স্পিডে বিট করতে থাকে। তখনই তিন্নি ফারহার হাত ধরে গাড়ির সামনে নিয়ে আসে।
গাড়ি থেকে চিফ গেস্ট নামতে ফারহার চোখ বেরিয়ে আসার উপক্রম, কারণ ফারহার সামনে অন্য কেউ নয়, স্বয়ং মেঘ চৌধুরী দাঁড়িয়ে আছে, আর সেই হচ্ছে আজ কলেজের চিফ গেস্ট। ফারহা কাপা কাপা হাতে ফুলের বুকেটা মেঘের দিকে এগিয়ে দিতে মেঘ ফারহার হাত থেকে বুকে না নিয়ে তিন্নির হাত থেকে ফুলের বুকেটা নিয়ে নেয়। বিষয়টা ফারহার কাছে অপমানজনক লাগায় ফারহা ওখান থেকে চলে আসে। ফারহা কেন এত রাগ লাগছে সে নিজেও বুঝতে পারছে না। এর মধ্যে 4 গ্লাস পানি খাওয়া শেষ ফারহার। এর মধ্যে আফসানা ম্যাম মাইক্রোফোনে ফারহাকে গান গাওয়ার জন্য স্টেজে যেতে বলে। ওয়াট আমার নাম কেন অ্যানাউন্সমেন্ট করা হলো, আর আমি কখন পার্টিসিপেট করার জন্য নাম দিলাম? ফারু তোর নাম আমি দিয়েছি তিন্নি। আমার এখন খুব ইচ্ছে করছে কি জানিস তিন্নি ঠাডায় তোর কানের উপর একটা থাপ্পড় দিতে। ফারহা তিন্নি ফারহার কথা শুনে কাদো কাদো গলায় বলল, সরি ফারু, আমি বুঝতে পারিনি তুই এতটা রেগে যাবি। তিন্নি তোর কথাগুলো এখন বেজলেস, তাই দয়া করে এখন কোনো কথা বলিস না যাতে আমার মাথা গরম হয়ে যায়। ফারহার কথা শুনে তিন্নি বলে উঠল, কেন রে তোর এত রাগ ওঠার কারণ কি? মেঘ চৌধুরী তোর হাত থেকে ফুল না নিয়ে আমার হাত থেকে নিল এজন্য? কথাটা বলে মিটি মিটি হাসতে লাগল তিন্নি। তিন্নির কথা শুনে ফারহা নাক ফুলিয়ে স্টেজের দিকে এগিয়ে গেল, তবে গান গাওয়ার জন্য ম্যামকে সরি বলতে যে ও আজ গান গাইতে পারবে না। তিন্নি আমি বের হচ্ছি, বাকিটা তুই সামলে নিস। আর হ্যাঁ, ম্যামকে আমি খুব ভালো করে বুঝিয়ে বলেছি, তাই তোকে আর বকা খেতে হবে না, নিশ্চিন্তে থাক। ফারহা বাট তুই কোথায় যাচ্ছিস? আগুন ভাইয়ার কাছে। তিন্নি তোকে সবটা পরে বলবো, এখন আসি। ফারহা কলেজ থেকে বের হয়ে দেখে আগুন দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। ফারহাকে দেখে মিষ্টি হাসি দিয়ে ওর দিকে এগিয়ে আসে। এদিকে ফারহা আর আগুনকে দেখে একজন রাগে জলে পুড়ে যাচ্ছে, রাগে দেয়ালে ঘুষি মারতে থাকে। তখনই তিন্নি সেখানে হাজির হয়। আরে আরে মিস্টার চৌধুরী, এটা আপনি কি করছেন? আপনার হাত থেকে তো রক্ত বের হচ্ছে, থামুন। তিন্নির কথা শেষ হতে না হতে মেঘ আগুন চোখে তিন্নির দিকে তাকাতে তিন্নি ভয় পেয়ে যায়। মিস্টার চৌধুরী, আপনি যদি এমন বিহেভিয়ার করেন তো আমি এখনই এখান থেকে চলে যাব। আপনাকে আপনার জানপাখির কষ্টলি ইনফরমেশন আর দিতে পারবো না। তিন্নির কথা শুনে মেঘ কিছুটা শান্ত হয়ে তিন্নিকে প্রশ্ন করে, ছেলেটিকে? তিন্নি হাসি মুখে জবাব দিল, ছেলেটির নাম আগুন, এয়ারোডে থাকে, সম্ভবত আজ এয়ারোড থেকে ফিরেছে। আগুন ফারহার ছোটবেলার বন্ধু। খুব ছোটবেলায় এয়ারোড চলে যাওয়ার পর তেমন ফারহার সাথে যোগাযোগ হয়নি, তবে মাঝে মাঝে ভিডিও কলে কথা হতো, ব্যাস এইটুকু জানতাম এদের বিষয়। মেঘ তিন্নির হাতে ব্লাঙ্ক চেক দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ফারহাকে খুঁজতে। হাউ ডেয়ার হি, এত বড় সাহস আমাকে টাকা দেখায়, এই ইনসাল্টিং আমি ভুলব না মিস্টার মেঘ চৌধুরী, কখনো না। এই জায়গাটা তোর মনে পড়ে? আগুন কেন মনে পড়বে না? ছোটবেলায় আমি যখন তোর উপর খুব রাগ অভিমান করে থাকতাম, তুই জোর করে আমাকে এখানে নিয়ে আসতি। যদি কখনো আঙ্কেল আন্টি বা বাবা মা যেতে নিষেধ করত তাহলে তুই চিল্লিয়ে পুরো বাড়ি মাথায় তুলতি। কথাটা বলে ফারহা ফিক করে হেসে দিল। আগুন ফারহার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে শুরু করল, ফারহা একটা কথা জানিস, ছোটবেলা থেকে তোর প্রতি আমার বেশি পজিটিভটা আমার মমো ড্যাড মেনে নিতে পারেনি। তারা ভেবেছিল এটা আমার তোর প্রতি অতিরিক্ত পাগলামি, আর এই পাগলামিটা শেষ করার জন্য আমাকে ইউকে পাঠিয়ে দেওয়া হলো। আগুন আমি সবটা জানি আগুন। ফারহা নো ফারহা, তুই সবটা জানিস না, তুই উপরের টুকু জানিস, ভিতরের আসল ঘটনা জানিস না। আগুন মানে কি বলতে চাইছিস তুই? ফারহা মানে জানতে চাস তুই? তাহলে আগে এই ভিডিওটা দেখ। ভিডিওটা দেখে ফারহা পুরো স্তব্ধ হয়ে গেল, চুপ করে দাঁড়িয়ে আছে। এখন বুঝতে পেরেছিস কেন তোর প্রতি আমার পাগলামোটাই মেইন কারণ ছিল না আমাকে ইউকে পাঠানোর জন্য, আমার উপর যাতে কোনো বাজে প্রভাব না পড়ে। ফারহা এখনো চুপ করে আছে। আগুন ফারহার এই চুপ করাটা সহ্য করতে পারছে না, তাই আবার বলে উঠল, আগুন বেবি, তোকে এত স্যাড হতে হবে না। আঙ্কেলের করা অপরাধের শাস্তিটা আমি তাকেই দিব যে অন্যায়টা আমার বাবা মায়ের সাথে না করত, তাহলে হয়তো আমাকে এদেশ ছেড়ে বিদেশে পড়ে থাকতে হতো না। ফারহা এতক্ষণ পর মুখ খুলল।
আগুন আমি কখনো আশা করিনি বাবা তোদের সম্পত্তি হাতানোর জন্য এমন কিছু করবে। ভিডিওটাতে স্পষ্ট দেখা যাচ্ছে বাবা তার বিজনেস ডিলের পেপারসের সাথে প্রপার্টির পেপারসে সাইন করিয়ে নিচ্ছে। ডোন্ট বি স্যাড বেবি, আমি জানি এতে তোর কোনো দোষ নেই, তুই প্লিজ গিল্টি ফিল করিস না, তবে আমি আঙ্কেলকে ছাড়ব না বেবি। ওনার এই কাজটার জন্য আমার মমো ড্যাডকে অনেক কষ্ট পেতে হয়েছে। সমস্ত প্রপার্টি নিজের নামে করে নিয়ে ড্যাডকে টিস্যু পেপারের ছুঁড়ে ফেলে দিয়ে আবার দয়া দেখিয়ে নিজের অফিসে সাধারণ স্টাফ হিসেবে জয়েন করতে বলা, এই অপমানটা ড্যাড সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে। ফারহা আগুনের কথা শুনে চোখ বেয়ে নোনা জল অনবরত গড়িয়ে পড়ছে। আগুন ফারহার দিকে তাকিয়ে দেখে ফারহা কাঁদছে। আগুন ফারহার চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরে বলে, বেবি ডোন্ট ওয়ারি, আমি এমন কিছু করব না যাতে আন্টি বা তোকে কষ্ট পেতে হয়। ইউ নো না আমি তোকে কত ভালোবাসি, তবে আঙ্কেলকে তার অপরাধের শাস্তি পেতে হবে বেবি, হি হ্যাভ টু পে ফর দিস। ফারহা নিজেকে আগুনের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, আগুন তুই অনেক বদলে গেছিস, তোর বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তবে হয়তো এটা আমার বাবার জন্য। ফারহা ঠিক বলেছিস, তবে এর পেছনে আর একটা বড় কারণ আছে, আর তা তুই খুব তাড়াতাড়ি জানতে পারবি। এখন কোনো রেস্টুরেন্টে চল, আমার খুব খিদে পেয়েছে। আগুনের কথা শুনে ফিক করে হেসে ফেলে ফারহা, তারপর বলে, তুই তো দেখছি আগের মতোই সিরিয়াস মোমেন্টে তোর খিদে পেয়ে যায়, এই হেবিট এখনো বদলাতে পারলি না তুই। ফারহা মেঘ ফারহার ফোন নাম্বার ট্র্যাক করে অনেকক্ষণ আগে পৌঁছে গেছে ফারহা কাছে, কিন্তু দূর থেকে আড়ালে দাঁড়িয়ে রক্তচক্ষু দিয়ে ফারহা আর আগুনকে দেখছে। আগুন ফারহাকে নিয়ে বড় 5 স্টার হোটেলে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে মেঘ ও ওদের পিছু ফলো করতে থাকে, কিন্তু মাঝপথে মেঘ ইউ টার্ন নিয়ে অন্য রাস্তা ধরে অফিসে চলে যায়। আর কতক্ষণ লাগবে মনা ভাই আসার আগে কাজটা কমপ্লিট করো, ড্যাড যদি জানতে পারে তার কথা মতো কোনো কাজ ঠিক মতো করতে পারিনি তাহলে না তোমাকে আস্ত রাখবে আর আমাকে কোনো পজিশনে রাখবে। মিহু ম্যাম, মেঘ স্যারকে না বলে অফিসের কনফিডেন্সিয়াল ফাইলগুলো এভাবে অন্য কোথাও নিয়ে যাওয়াটা কি ঠিক হচ্ছে না? মানে স্যার জানতে পারলে তো আমাকে চাকরি থেকে স্যাক করে দিবে। মনা ভয় তো হচ্ছে, বাট ড্যাডের কথা অমান্য করার সাহস আমার নেই, তবে ভাইয়ের আছে, এখন যা করার ভাই করবে। মিহুর কথা শেষ হতেই সামনে তাকিয়ে দেখে মেঘ দাঁড়িয়ে আছে। এটা দেখেই মিহুর কলিজা শুকিয়ে গেল, আর স্টাফ মনার তো রীতিমতো হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। কি হলো, খাচ্ছিস না কেন? সব তো তোর প্রিয় খাবার, তাহলে খাচ্ছিস না কেন? আগুন আমাকে বাড়ি যেতে হবে, আর সেটা এখনই। ফারহা আগুন স্থির দৃষ্টিতে ফারহার দিকে তাকিয়ে বলল, ওকে চল, আমি তোকে ড্রপ করে দিচ্ছি। না আগুন, আমি একাই যেতে পারবো, তুই প্লিজ না করিস না। ফারহা যেতে নিলে আগুন ফারহা টেনে ধরে। ফারহা আগুনের দিকে তাকিয়ে হাত ছাড়ার জন্য ইশারা করে। আগুন দুষ্টুমি করে ছাড়বে না বলে মাথা নাড়ায়। ফারহা কিছু না বলে টেবিলে থাকা পানির গ্লাসটা নিয়ে আগুনের মাথায় ঢেলে দেয়, সাথে সাথে আগুন ফারহার হাত ছেড়ে দেয়। ফারহা হাসতে হাসতে হোটেল থেকে বের হয়ে আসে। আগুন চারিদিক তাকিয়ে দেখে ওকে দেখে বাকি লোকজন ও হাসছে। আগুন কোনো মতে বিল পে করে গাড়ি নিয়ে হোটেলে ফিরে যায়। কোথায় গিয়েছিলে তুমি? মিস্টার আশিক, কলেজ থেকে আগুনের সাথে দেখা করতে গিয়েছিলাম বাবা। ফারহার মুখে আগুনের নাম শোনা মাত্র মিস্টার আশিকের চোখ মুখ পাল্টে গেল। ফারহা ওর বাবার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে রুমে চলে গেল। এদিকে মিস্টার আশিক রুমে গিয়ে অনবরত পায়চারি করছে আর ঘামছে। মিসেস মোহনা বিষয়টা খেয়াল করে জানতে চায় এত টেনশনের কারণটা। মিস্টার আশিক আর সহ্য করতে না পেরে মিসেস মোহনাকে জড়িয়ে ধরে হু হু কাঁদতে থাকে। ফারহার বাবা, তুমি আমাকে বলবে কি হয়েছে? আগুন ফিরে এসেছে। ফারহার মা কথাটা বলেই চুপ করে গেলেন আশিক। মিসেস মোহনা আশিককে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়। আশিক করুণ দৃষ্টিতে মিসেস মোহনার দিকে তাকিয়ে রইল। ফারহার বাবা, তুমি যা করেছ তার শাস্তি তো তোমাকে পেতেই হবে, কিন্তু তোমার সাথে সাথে না আমাদের মেয়েটাকেও শাস্তি পেতে হয়। মিসেস মোহনা, আমি এখন কি করব বলতে পারো ফারহার মা? আগুন আমাকে ছাড়বে না, ওর সাথে যা করেছি আমি ও তার প্রতিশোধ নিয়ে ছাড়বে, সব শেষ করে দিবে আগুন। ফারহার বাবা, আগুন কিছু করার আগে তুমি আগুনের কাছে যাও, ওর কাছে ক্ষমা চাও, যদি ও তোমার বিজনেসটা নিতে চায় তো দিয়ে দেও।
কি বলছো কি? ফারহার মা আগুনের হাতে সবটা দিয়ে দিল, আমরা চলবো কি করে? আমাদের তো রাস্তায় এসে দাঁড়াতে হবে। আশিক, রাস্তায় দাঁড়াতে হলে দাঁড়াবো, তোমাকে যা বলছি তা করো, নয়তো এর থেকেও না বেশি দাম দিতে হয় তোমাকে। ঠিক আছে, আমি যাচ্ছি আগুনের সাথে দেখা করতে। মিস্টার আশিক তাড়াহুড়া করে বের হয়ে গেল বাড়ি থেকে। এদিকে ফারহা দরজার আড়ালে থেকে মিস্টার আশিকের সব কথা শুনে নিজের রুমে চলে গেল। এখানে কি হচ্ছে মিহু? মেঘ। মিহু একটা বড় নিঃশ্বাস নিয়ে মেঘকে বলল, ভাই আমাকে মোটেও বকা দিবি না, তোর যা কথা বলার ড্যাডের সাথে বল, আমি শুধু মাত্র ড্যাডের অর্ডার পালন করছি। এক নিঃশ্বাসে গড়গড় করে বলে দিল মিহু। মেঘ কপাল কুঁচকে মিহুর দিকে তাকিয়ে বলে, ড্যাড সবটা জানতে পেরে গেছে তাই তো? মিহু মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে মেঘের চোখ মুখ শক্ত করে অফিস থেকে বেরিয়ে সোজা চৌধুরী ম্যানশনে চলে আসে। আরহান চৌধুরী বাঁকা হেসে মেঘকে বলে, মাই সান, এই টাইমে তুমি বাড়িতে? এনি প্রবলেম? ইউ নো হোয়াট ড্যাড, আমার লাইফের বিগ প্রবলেম হলে তুমি। আরহান চৌধুরী হেসে দিয়ে বলে, তুমি এখানে কেন এটা আমি খুব ভালো করে জানি, তবে তোমাকে একটা কথা বলে দিচ্ছি মেঘ, কোনো মিডল ক্লাসের মেয়ে এই চৌধুরী পরিবারের বউ হতে পারে না, তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে ভুলে যাও। আরহান চৌধুরী। আরহান চৌধুরীর কথা শুনে মেঘ পাগলের মতো হাসতে লাগল। এটা দেখে আরহান চৌধুরী বেশ রেগে সাইড টেবিলে থাকা ফ্লাওয়ার্স ভাসটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে ড্যাড, জাস্ট ইমাজিন ড্যাড, ফারহা বধূ বেশে তোমার এই চৌধুরী ম্যানশনের দাঁড়িয়ে আর তুমি আশীর্বাদ করে নিজে হাত ধরে ম্যানশনে প্রবেশ করাচ্ছ। আরহান চৌধুরী মেঘের দিকে তাকিয়ে ডেভিল হাসি দিয়ে বলে, মাই সান, তুমি জানো সবার আগে আমার কাছে আমার মান সম্মানটাই বড়, এর জন্য যদি আমাকে নিজের ছেলে মেয়ের সাথে লড়াই করতে হয় তাহলে আমি পিছু পা হব না। আরহান চৌধুরী। ড্যাড তুমি আমার জেদ সম্পর্কে জানো, আমি যেটা বলি সেটাই করি, আর রইল তোমার সম্মান, তোমার সম্মান রক্ষা করা মানে চিপ গার্ল যারাকে বিয়ে করা। তাহলে বলল মিস্টার আরহান চৌধুরী, আপনি ভুলের পৃথিবীতে বাস করছেন। মেঘের মুখে নিজের নাম শুনে আরহান চৌধুরী রেগে লাল হয়ে বলে, হাউ ডেয়ার ইউ মেঘ, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার বাবা। মেঘ তাচ্ছিলের হাসি দিয়ে আরহান চৌধুরীর সামনে দিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে আরহান চৌধুরী রেগে আরহান চৌধুরীর পিএ এমজাদকে কল করে। এমজাদ, তোমাকে একটা কাজ করতে হবে। জি স্যার বলুন, আমাকে কি করতে হবে? একটা মেয়ের ছবি সেন্ড করছি, মেয়েটাকে আমার চাই। ওকে স্যার, আপনি ছবি সেন্ড করুন। কল ডিসকানেক্ট করে আরহান চৌধুরী বাঁকা হেসে আনমনে বলে উঠল, মেঘ, এই আরহান চৌধুরীকে তুমি চেনো না, নিজের ইগো সম্মান বাঁচাতে কতদূর যেতে পারি এবার তুমি দেখবে। চলবে।